স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হলো। এবারে কি এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস √2ma হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a square minus b square, a plus b into a minus b, a plus b into a minus b। এবারে নিশ্চয়ই পারবে। এবার আমার শ্রীধর আচার্যের সূত্র লাগবে, দুটো ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 করবে। হ্যাঁ ঠিক আছে, হবে। এটা আমার ইয়েতেও করা আছে, দেখবে আমি মডেল সেটের সলিউশনও করে দিয়েছি, ওখান থেকেও পুরো ডিটেলসে দেখতে পাবে। আমি জাস্ট এটা একটু বলে দিলাম। আজকে আমি যে পোর্শনটা আছে সেটা একটু শেষ করে নিই, তারপরে তোমাদের যা ডাউটস আছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করব। খুব বেশি আজকে পড়ানোর কিছু নেই, আজকে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পুরো শেষ হয়ে যাবে, যা ছিল যা যা আমার সিলেবাসে আছে সব কিছু হয়ে যাবে। তো দেখো আজকের আমাদের চ্যাপ্টারটার নামটা একটু বলে দিই। হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্টস। এইটা অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারেরই অ্যাপ্লিকেশন। আগের চ্যাপ্টারে তোমরা শিখেছো যে কি করে আমাদের লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে সলভ করতে হয়, মানে যে কোফিসিয়েন্ট গুলো থাকতো সেখানে সেগুলো কনস্ট্যান্ট ছিল। যেমন কি থাকছিল 2d2y dx2 প্লাস 3dy dx প্লাস 4y ইকুয়াল টু 0, এরকম টাইপের, মানে যে কোফিসিয়েন্ট গুলো থাকছিল ডেরিভেটিভ গুলো তারা কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখন যে জিনিসটা আমরা করব সেখানে ডেরিভেটিভ গুলোর যেই কোফিসিয়েন্ট গুলো থাকবে তারা ভেরিয়েবল হবে। ভেরিয়েবল মানে কি, এক্স হতে পারে, এক্সই হবে। তো তার যে জেনারেল ফর্মটা সেটা আমরা জেনে নেব প্রথমে, তারপরে এর সলিউশন প্রসিডিওরটা জানবো। এটা পুরোপুরি বেস হচ্ছে আগের চ্যাপ্টারের উপর। আগের চ্যাপ্টারে যারা সিএফপিআই ভালো করে শিখেছে তারা এটা এমনিতেই করে দিতে পারবে, শুধু একটা ছোট্ট ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে, সেটা করলেই তোমার এইটা পরিণত হবে একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। তারপরে তার নিয়মে যেমন করো সেরকম করে করতে হবে। তো দেখো এইটা এইখানেতে x to the power n dny dxn plus p1 x to the power n minus 1 dn minus 1y dxn minus 1 plus dot 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 pny equal to capital X, যেখানে p1 p2 করে করে pn এরা সবাই হচ্ছে কনস্ট্যান্ট। এটা হবে। আর এক্সটা হচ্ছে কি, এক্সটা কনস্ট্যান্টও হতে পারে বা ফাংশন অফ এক্সও হতে পারে। তো এইটা আমাদের ব্যাপার। তো দেখো কি করব ব্যাপারটা, এক্স টু দি পাওয়ার এন মানে এইখানে যা থাকবে পাওয়ার ডেরিভেটিভেরও আমাদের অর্ডার তাই হবে, এখানে যা থাকবে ডেরিভেটিভের অর্ডার তাই হবে, এইভাবে চলতে থাকবে। দিয়ে পি এন ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, আগের মতনই, শুধু পার্থক্য একটা, আগেতে আমার এর সাথে থাকতো কোফিসিয়েন্ট কোনো কনস্ট্যান্ট, কিন্তু এখন আমাদের কোফিসিয়েন্ট গুলো কি আছে, ভেরিয়েবল আছে, এক্স টু দি পাওয়ার এন, এই যে এক্স এর পাওয়ারে আছে ভেরিয়েবলের পাওয়ারে, যার ফলে এটা পরিণত হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট। এবারে হোমোজিনিয়াস কেন বলা হচ্ছে, হোমোজিনিয়াস কেন বলা হচ্ছে না, যদি তুমি লক্ষ্য করো এই দেখো এখানে পাওয়ারটা দেখো, এখানে সবার পাওয়ার দেখো একই আছে, একই আছে, একই আছে। তো যার ফলে তোমাদের এটা হয়ে যাচ্ছে হোমোজিনিয়াস এবং লিনিয়ার। লিনিয়ার বুঝতেই পারছো কেন, কারণ আমাদের লিনিয়ার ইকুয়েশনের যা সংজ্ঞা ছিল সেটা ভায়োলেট হচ্ছে না। এবং এক্সটাকে কি বললাম, কনস্ট্যান্ট বা ফাংশন অফ এক্স, আর পি1 পি2 পিএন এদেরকে সবাইকে হতে হবে কনস্ট্যান্ট। এইটা এইটা হচ্ছে আমার এর জেনারেল ফর্ম, ঠিক আছে। এক্সটা যেমন ইনপুট ফাংশন বলা হতো ইনপুট ফাংশনই বলা হবে, এবং এইটার আর একটা নাম আছে, এইটাকে আমরা বলে থাকি অয়লার কচি টাইপ অফ ইকুয়েশনস। ব্যাস এইটুকু তোমাদের এখানে মনে রাখতে হবে এর ক্ষেত্রে।
এরপরে আমরা এর সলিউশন প্রসিডিওরটা একটু জেনে নেব, কি করে আমরা সলিউশনটা করব। তো দেখো, এখানে আমরা একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। কি ট্রান্সফরমেশন করব? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ছিল, এক্সটাকে পাল্টে আমরা জেড এ নিয়ে চলে যাব। কি করে যাব? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটাকে পাল্টে আমি অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড এ রূপান্তরিত করব বাই ইউজিং দিস ট্রান্সফরমেশন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ জেড। মনে রাখবে, যেটার থেকে যেটাতে নিয়ে যাচ্ছ পুরনো সমান নতুনটা চলে যাবে এক্সপোনেনশিয়ালি, অর্থাৎ ই এর পাওয়ারে চলে যাবে। তারপরে তোমার যা করতে হয় তাই করতে হবে। এখান থেকে তুমি কি করবে? জেড ইকুয়াল টু করতে পারবে লগ এক্স, তার মানে ডিজেড ডিএক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো 1/x। এখানে কোনো প্রবলেম আছে কারোর? বলো, এখনো পর্যন্ত যা বললাম সব ক্লিয়ার তো? সুমিত, সব ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ ক্লিয়ার। তাহলে দেখো, ডিজেড ডিএক্স আমি পেয়ে গেছি 1/x। এরপরে আমার কাজ কি? আমার ইকুয়েশনেতে ছিল ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স আমার ছিল, কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছিল, কিন্তু আমি চাইছি এখন সেটাকে নতুন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে। তো যাই হোক, আমি এটাকে কিভাবে লিখতে পারি? বাই ইউজিং চেন রুল। চেন রুলের সাহায্যে লিখতে পারি ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। এখন ডিজেড ডিএক্স এর ভ্যালুটা পেয়ে গেছি 1/x, তার মানে ডিওয়াই ডিজেড ইন্টু 1/x, এইটা ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স। দ্যাট মিনস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হয়ে গেল আমার ডিওয়াই ডিজেড। এটা কারো অসুবিধা এখনো অবধি? হওয়ার কথা নয়, এটা এটা সিম্পল, ভেরি সিম্পল এটা। তো এইটা আমি পেলাম। এবারে এটাকে আমি কি লিখবো? এই ডি ডিজেড এটাকে আমরা থিটা দিয়ে লিখবো। আমরা ডিনোট করছি, যা খুশি করতে পারো। বইয়েতে এটা ডি ড্যাশ আছে, ক্যাপিটাল ডি ড্যাশ, আমি থিটা বললাম, যেখানে থিটাটা ইকুইভ্যালেন্ট টু ডি ডিজেড। ঠিক আছে, এটা হলো। তো এরপরে দেখো, আমার তো এটাতে শুধু চলবে না, আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বসাবো, ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু বসাবো, এরকম করে যত সমস্ত ডেরিভেটিভ আছে সবার ভ্যালু বসাবো। তো আমি ডি টু ওয়াই ডিএক্স টুটা এবারে ক্যালকুলেট করছি। কি দেখতে পেলাম? এক্স ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে আমার থিটা জেড। ঠিক আছে, এবারে দেখো, আমি ডি টু ওয়াই ডিএক্স টু ক্যালকুলেট করতে চাইছি। আমার কিন্তু এটা একই আছে, ঠিক আছে, এটা যেমন ছিল আছে ডি টু ওয়াই ডিএক্স টু, দ্যাট মিনস ডি ডিএক্স অফ dy dx, ddx অফ dy dx। বেশ হলো, ddx অফ, একইভাবে আরেকবার লিখে দিলাম, এটা মুছে ফেলেছি বলে, dz dx। তার মানে তুমি লিখতে পারো ddx অফ dy dz ইন্টু 1/x। কারণ আমরা কি ধরেছিলাম? x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, জেড ইকুয়াল টু লগ এক্স, তার মানে dz dx হচ্ছে 1/x। এবারে আমি এটা ddx করব, তার মানে কি লিখতে পারি এটা দেখো, এটা লিখতে পারি ডি টু ওয়াই ডিজেড টু। এখানে জেড আছে, এখানে এক্স আছে, তাহলে আগে জেড এর রেসপেক্টে করলাম, তারপরে আবার সেটাকে এক্স এর রেসপেক্টে, আর 1/x টা যেমন ছিল ছিল। তারপরে এটা ফিক্স থাকবে, এটার ডেরিভেটিভ। চেন রুল অ্যাপ্লাই করছি, আর কিছু করছি না। চেন রুল নয়, এটা হচ্ছে তোমার গুণের ডেরিভেটিভের ফর্মুলা, 1/x স্কোয়ার ডিওয়াই ডিজেড। এটা হলো, ব্যাস, এটা হয়ে গেল আমার। তাহলে কি তৈরি হচ্ছে একটু লক্ষ্য করি আমি। হ্যাঁ, আমি পেয়ে গেলাম। এখানে আবার দেখো ডিজেড ডিএক্স আছে, এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি 1/x। তার মানে ডি টু ওয়াই ডিজেড টু মাইনাস ডিওয়াই ডিজেড, বাইরে চলে আসছে আমার 1/x স্কোয়ার, এটা বাইরে কমন চলে গেল। ঠিক আছে, এবার আমি এক্স স্কোয়ারটা এইদিকে গুণ করে দিচ্ছি, তার মানে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম। এখানে আমি বলেইছিলাম যে থিটা বলছিলাম, থিটা মানে বলছিলাম ইকুইভ্যালেন্ট টু ডিজি জেড, ডি ডিজেড। তাহলে ডি টু ওয়াই মানে ডি টু ডিজেড টু মানে কি হবে? থিটা স্কোয়ার হবে। তার মানে এটা আমি লিখতে পারি থিটা স্কোয়ার মাইনাস থিটা, ঠিক আছে, অপারেটেড অন জেড। আগেরটা ছিল থিটা জেড, অর্থাৎ
আমাদের এক্স ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা ছিল এক্স ডিওয়াই ডিএক্স, তার ভ্যালুটা ছিল থিটা জেড। আর এখন আমি পেয়ে গেলাম থিটা স্কোয়ার মাইনাস থিটা ইন্টু জেড, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, থিটা স্কোয়ার মাইনাস থিটা। আচ্ছা, এটাকে আমি আর একটু ভালো করে লিখতে পারি, থিটা ইন্টু থিটা মাইনাস ওয়ান জেড। একটা জিনিস বলার জন্য আমি এটা বললাম। আচ্ছা দেখো, এখনো পর্যন্ত কারো অসুবিধা কিছু বলো, থাকলে বলো। নেই তো? অর্ক ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো আমি এবার একটা জিনিস বলতে চাইছি যে আর আমি করব না, এবার আমি একটা প্যাটার্ন দেখতে পেয়ে গেছি। কি না, এইখানে যা থাকছে এইখানে যা থাকছে সেটা যদি সেম হয় তাহলে কি হবে, থিটা হচ্ছে কতদূর লিখবো, থিটা এখানে যত আছে তার থেকে এক ঘর কম, থিটা মাইনাস ওয়ান। তাহলে আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, সে এবার আমাকে বলবে যে এর ভ্যালুটা আমি কি লিখতে পারি। এটা আমাদের বলবে দীপায়ন বলবে এটা। দীপায়ন বলো এটা। বললে ওটা হবে থিটা কিউব, থিটা কিউব মাইনাস, আমি এরকম ফরম্যাটে, এরকম ফরম্যাটে বলো। ও দাঁড়ান দাঁড়ান, থিটা কিউব একদম খুব ইজি, তোমাকে কিচ্ছু করতে হবে না, একটা সিম্পল জিনিস দেখো। তুমি কি করবে, লিখবে থিটা, থিটা 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 মাইনাস, ইন্টু থিটা মাইনাস টু ওয়ান, থিটা জেড। মাইনাস টু। হ্যাঁ হ্যাঁ ব্যাস। দেখো হ্যাঁ এবার, বলছি এবারে নিশ্চয়ই তোমরা প্যাটার্নটা বুঝতে পেরেছো। দেখো আমি প্যাটার্নটা বলে দিচ্ছি কি, এখানে যা থাকবে কত দূর পর্যন্ত তুমি এরকম করে কমিয়ে কমিয়ে লিখবে, থিটা দিয়ে স্টার্ট করবে, দিয়ে থিটার থেকে কমাতে থাকবে, কত দূর কমাবে, এখানে টু ছিল, এখানে টু থেকে এক ঘর কম মানে সেখানে শেষ হবে। এখানে থ্রি ছিল মানে কোথায় শেষ হবে, তিনের থেকে এক ঘর কম মানে দুয়ে শেষ হবে, তার মানে থিটা, তারপরে এক কমাবো, তারপরে দুই। একইভাবে এইটা যদি আমি লিখি, এটা আমাদের বলবে রিনা, রিনা বলবে এটা। হ্যাঁ হ্যাঁ বলো বলো, এটা কত, কত তোমার হ্যালো। কথা আসছে না, জোরে বল। হ্যাঁ হ্যাঁ বলো বলো, পরিষ্কার করে বলো। হ্যাঁ মোটামুটি শুনতে পেয়েছি, এটাই বলছো তুমি। ঠিক আছে হয়েছে, তার মানে তোমরা এবারে বুঝতে পেরে গেছো কি করে করতে হবে। তাহলে আর কিচ্ছু নেই, খুব সিম্পল। এরপরে সোজা আমি চলে যাব এর উদাহরণে, এখানে বিশেষ কিছু আর বলার নেই, নিয়ম সব একই। ঠিক আছে, একটা উদাহরণ দিলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই উদাহরণটা আমি কমপ্লিট একটু বলে দিচ্ছি। তাহলে একটা উদাহরণ নিচ্ছি যে এক্স কিউব ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস থ্রি এক্স। ঠিক আছে, এবারে দেখো আমি কি বললাম যে এইটা হচ্ছে আমার হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনস উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্টস, কোফিসিয়েন্ট গুলো ভেরিয়েবল আছে, এরকমই থাকবে তোমার, এরকম টাইপেরই দেখতে থাকবে ইকুয়েশন গুলো। তো পরীক্ষায় কিন্তু এরকম একটা থাকে। ঠিক আছে, তো তোমরা এইটা বেশি ভালো করে গুরুত্ব দেবে, মানে এইটা করলে কি হবে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে এর অঙ্কগুলো করতে গেলে। তো এখানে কি করব, এবার আমি এর উত্তরটা বলছি যে এক্স ইকুয়াল টু করবো ই টু দি পাওয়ার এ জেড। তারপরে আমার করণীয় কি, আমি আর করব না, আমি জাস্ট এখানে লিখলাম জেড ইকুয়াল টু লগ এক্স। একটা জিনিস তোমরা করে দেখাতে পারো, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা করে দেখাতে পারো। তারপরে তোমরা সিমিলারলি লিখে দেবে ডি টু ওয়াই ডিএক্স টু, অর্থাৎ এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু এর ভ্যালু কত হবে, থিটা, থিটা মাইনাস ওয়ান। এইটা খেয়াল রাখবে, এটা যেন না গোলমাল হয়ে যায়। ঠিক আছে, সরি এটা ভুল হলো, থিটা, থিটা মাইনাস ওয়ান ইন্টু কি হবে, এটা ওয়াই তো থাকবে না, ওয়াইটার তো কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো থিটা মানে কি বললাম, ডি ডিজেড, মানে আগে
ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছিল এক্স এর রেসপেক্টে, এখন ডেরিভেটিভ হচ্ছে জেড এর রেসপেক্টে। তার মানে এটা থাকবে। এটা আমার একটু বলাতে ভুল হয়েছিল তখন, ওখানে ঠিক করে নেবে তো। আমি আগে যেটা বললাম যে থিটা জেড যেগুলো বলছিলাম ওগুলো সব ওয়াই হবে। থিটা ওয়াই, থিটা থিটা মাইনাস ওয়ান ওয়াই, থিটা থিটা মাইনাস ওয়ান, থিটা মাইনাস টু ওয়াই, ওয়াই দিয়ে দিয়ে হবে সব কটা। যাই হোক, তাহলে আমি আমার যতটা দরকার আমি ততটাই ভ্যালু লিখবো। এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু দরকার, এক্স ডিওয়াই ডিএক্স ঠিক আছে, ওয়াই যেমনকার তেমনই থাকবে, এইটার দরকার। এক্স কিউব ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, এটা কত হবে? থিটা থিটা মাইনাস ওয়ান, আর একটা বাড়বে থিটা মাইনাস টু। তো আমরা এবারে বুঝতে পেরে গেছি, আমরা ডাইরেক্ট ওখানে ভ্যালুগুলো পুট করে দেবো এবং যত সমস্ত এক্স আছে সেগুলো সব জেড এ কনভার্ট করে দেবো। মানে এই যে এখানে এক্স আছে এগুলোকেও আমরা এই ফরম্যাটে নিয়ে চলে যাব, যেহেতু আমরা এটা ধরেছি, এটা বসিয়ে দেবো সব জায়গাতে। তো আলটিমেটলি আমরা ইকুয়েশনটা কিভাবে পাচ্ছি দেখো, তাহলে থিটা থিটা মাইনাস ওয়ান থিটা মাইনাস টু ইন্টু ওয়াই এটার জন্য, মাইনাস থিটা থিটা মাইনাস ওয়ান ওয়াই এটার জন্য, প্লাস টু এইটা হচ্ছে থিটা ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ারে থ্রি জেড প্লাস থ্রি ই টু দি পাওয়ারে জেড। ব্যাস, আর কিছু নেই। এবারে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করলে কি আসছে আমাদের? আসবে, একবারে বলে দিচ্ছি, থিটা কিউব মাইনাস ফোর থিটা স্কোয়ার প্লাস ফাইভ থিটা মাইনাস টু ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ারে থ্রি জেড প্লাস থ্রি ই টু দি পাওয়ারে জেড। এখনো অবধি কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। ভক্ত ঠিক আছে, বুঝতে পারছো এটা? ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবারে আমাকে বলো, ভক্ত বলবে যে এখন ইকুয়েশনটা কিসে পরিণত হয়েছে? কোন টাইপের ইকুয়েশনে পরিণত হয়েছে এটা এখন? বলো। বলতে পারবে না? এটা দেখো, লক্ষ্য করো ভালো করে, এখানে যে কোফিসিয়েন্ট গুলো আছে সেগুলো এখন কি কোফিসিয়েন্ট? দিয়ে করতে হবে না? সিএফপিআই দিয়ে করতে হবে, কিন্তু আমি বলতে চাইছি যে এটা কি ধরনের এগুলো হচ্ছে ইকুয়েশন? কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, লিনিয়ার ইকুয়েশন হ্যাঁ। উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে পরিণত হয়েছে। আগের নিয়মে রাত ধরে করলে এটা হ্যাঁ। উত্তরটা চলে আসবে। তারপর মনে হচ্ছে ঠিক আছে। জেডটা আবার সেই এক্স এর একদম পুট একদম। করতে হবে শেষে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই বলছি, ওই ভুলটাই যেন না হয়। আমি ওই জন্য আমি করে দেখাচ্ছি কি করে করতে হবে ব্যাপারটা। পুরো জিনিসটা একদম এই জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস, কিচ্ছু নেই সেটা ভীষণ আগেরটার মতো ডিস্টার্ব নেই, হচ্ছে। কিন্তু ভেরিয়েবল গুলোকেই তোমাকে ঠিকঠাক করে করতে হবে, বুঝতে পেরেছো? দাঁড়াও আমি বলে দিচ্ছি কি করতে হবে। মাঝে মাঝেই আটকে যাচ্ছে। হ্যাঁ, ওটা নেটওয়ার্ক ইস্যু ভীষণ হতে পারে। ডিস্টার্ব হচ্ছে আমার দিক আজকে। থেকে ঠিক আছে, আমার দিক থেকে ঠিক আছে, তোমাদের ওখানে হ্যাঁ, কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ। ওটা একটু খুবই প্রবলেম হচ্ছে, হ্যাঁ ইয়েতে শুনে নেবে। এখন যতটা খুবই শুনতে পাচ্ছ খুবই বাকিটা প্রবলেম। তো প্রবলেম হচ্ছে খুব। হ্যাঁ, স্যার মেক মাঝে করেছে মধ্যে তো, প্রবলেম হচ্ছে। বলবে প্রবলেম হচ্ছে, একদম আমি কাটা repeat কাটা করবো। কাটা আসছে। হ্যাঁ, সবার কাছে কাটা কাটা যাচ্ছে আওয়াজ। হ্যাঁ স্যার, আমার কাছেও আসছে কাটা কাটা। আমার ঠিক আছে, আমার কাছে তো আমার ঠিক আসছে আছে। দাদা। আর দাঁড়িয়ে যাচ্ছে, পুরো ছবি আমার দাঁড়িয়ে কাছে তো যাচ্ছে। ছবি দাঁড়িয়ে আমারও যাচ্ছে। সেম ও, দাঁড়িয়ে যাচ্ছে, মাঝে মাঝে কথা হ্যাঁ, ঠিকঠাক আসছে না। দেখছি দাঁড়াও, নেটওয়ার্ক যদি না সাথ দেয় কি করা যায়। মোটামুটি আমার এখানে তো নেটওয়ার্ক ঠিকই দেখাচ্ছে, তোমাদের নেটওয়ার্ক মনে হচ্ছে কিছু ইস্যু হচ্ছে। আমারও হচ্ছে অল্প স্বল্প, তোমাদেরও হচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন কন্টিনিউ করি। এবারে দেখো, ভালোই আছে আমার। তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু হয়েছে, একটু ইয়ে করো, একটু অপেক্ষা করো, এক্ষুনি ঠিক হয়ে যাবে তোমারটা। দেখো কি বলতে চাইছি এবারে, এখানেও কিন্তু আমার অক্সিলারি ইকুয়েশন যেমন হয় সেরকমই আমি বলবো। যে আমি তখন কি বলতাম, আগের ক্ষেত্রে যেহেতু আমার এক্স থাকতো, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ধরতাম ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ারে এম এক্স। কিন্তু আমার এখন এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই, আছে কি? খেয়াল রাখো, থিটা মানে কি? ডি ডিজেড। তাহলে জেডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমি এখন যেটা ট্রায়াল সলিউশন ধরবো সেটা কি রকম হবে?
এরকম দেখতে হবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ারে mz। এইটাই কিন্তু এখানে ডিফারেন্স, এটাই মনে রাখতে হবে ভালো করে। y ইকুয়াল টু ই টু দি পাওয়ারে mz ধরলে তাহলে যে উত্তরগুলো আসবে তুমি লেখার সময় কিরকম করে লিখবে, c1 ধরো যা পেলে পেলে, ই টু দি পাওয়ারে m যেটা পাবে পাশে লিখবে z। আগে লিখতে উত্তরটা লেখার সময় c1 ধরো ই টু দি পাওয়ারে x, c2 ই টু দি পাওয়ারে 2x এরকম করে লিখতে, কিন্তু এখন সেটাই তোমাকে লিখতে হবে z দিয়ে, দিয়ে লাস্টে z এর তলে তুমি যা মানটা ধরেছিলে সেটা বসালেই তোমার উত্তরটা x দিয়ে চলে আসবে। মনে রাখবে যা কিছু ট্রান্সফরমেশন ব্যবহার করো না কেন, আলটিমেটলি যেটা অরিজিনাল ছিল সেটাই তোমাকে করতে হবে, তার বাইরে তুমি কিছু করতে পারবে না। তো দেখো এবারে আমার এইখানে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, এম কিউ মাইনাস 4m স্কোয়ার প্লাস 5m মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে এম এর ভ্যালু সলভ করবে, একবার আমি বলে দিচ্ছি। এম এর ভ্যালু হবে তোমার 1 1 2। এবারে আমাকে অর্ক বলবে যে আমি এটার সিএফটা কিরকম লিখতে পারি। অর্ক বলো। হ্যাঁ স্যার, C1 প্লাস C2Z, তারপরে তারপরে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার জেড, সরি, প্লাস C3 ই টু দি পাওয়ার 2Z। বাহ, তার মানে তুমি দেখতে পাচ্ছ খুব ইজি ব্যাপার, কিচ্ছু নেই। এবারে কি করতে হবে, এবারে জেড এর স্থলে ভ্যালুটা বসিয়ে দিতে হবে। কি হবে, আমার এক্স ইকুয়াল টু ছিল ই টু দি পাওয়ারে জেড, মানে জেড ইকুয়াল টু হবে লগ এক্স। তাহলে দেখো এবার এখানে লগ এক্স বসিয়ে দেবে, জেড এর স্থলে লগ এক্স আর ই টু দি পাওয়ার জেড মানে এক্স, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। এইভাবে তুমি লিখতে পারবে এবারে। তার মানে আমি এটা লিখছি এবারে, c1 প্লাস c2 লগ এক্স ইন্টু হচ্ছে আমার এক্স প্লাস c3 এক্স স্কোয়ার। ঠিক আছে, c3 এক্স স্কোয়ার, এইটাই হয়ে যাচ্ছে আমার কি উত্তর। এর সিএফ হয়ে গেল এটা, সিএফ ইকুয়াল টু দিস। এবারে পিআই করব, পিআইটা একটু শুনে নাও। পিআইটা কি করে করব, পিআই পিআই এর দায়িত্বটা আমি তোমাদের উপরেই ছেড়ে দেবো, আমি জাস্ট অ্যাপ্রোচটা বলে দিচ্ছি পিআই এর। তাহলে পিআই ইকুয়াল টু কি হবে, 1 বাই, আমার যেটা ছিল ওইটা লিখতে হবে। অ্যাকচুয়ালি ওইটাকে ফ্যাক্টরাইজ করলে এরকম আসছিল, থিটা মাইনাস 1 হোল স্কোয়ার থিটা মাইনাস 2। এটাই লিখে দিচ্ছি, কারণ ওইটাও যা এটাও তাই। এখান থেকে তো এম এর ভ্যালু 1 1 আসছিল আর 2 আসছিল, ব্যাস। এবারে আমার ছিল ই টু দি পাওয়ারে 3z প্লাস 3 ই টু দি পাওয়ারে জেড। এবারে তুমি যা নিয়ম জানো তাই করবে, ই টু দি পাওয়ারে আছে, তুমি এখানে দেখো ভ্যালু বসানো যাচ্ছে কিনা, থিটার স্থলে 3 বসালে দেখো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে প্রথমটার জন্য হয়ে গেল। দ্বিতীয়টার জন্য দেখো, তুমি যদি থিটার স্থলে এখানে 1 কোফিসিয়েন্ট আছে, 1 বসাও তলাটা 0 হয়ে যাচ্ছে, মানে ডি এর স্থলে যখন ডি প্লাস এ বসাতে, এখানে থিটার স্থলে কি বসাতে হবে, থিটা প্লাস 1। তারপরে যেমন নিয়মে করতে তেমন করেই করতে হবে। এটাকে আর করে দিতে হবে, এটা কিন্তু বইতে করা আছে, এটা আমি ঘোষ চক্রবর্তীর বই থেকে বলছি, প্রথম এক্সাম্পলটা। পারবে করতে তোমরা এবারে, বাকিটা তো তোমাদের আগের মতনই। দীপায়ন হবে বাকিটা? হ্যাঁ, হবে হবে, করছি। আচ্ছা, তাহলে এটা সবাই করো, দিয়ে আমাকে বলো উত্তরটা কত হচ্ছে। কেউ একজন বলবে, সবাই করো উত্তরটা, পিআইটা সবাই বের করো।
1/4 e to the power 3z minus 3z e to the power z এরকম কিছু। এটা বলছো? তো এখানটায় দাদা এই সেকেন্ড পার্টটায় তো এটা? ওয়ান, বলছি যে সেই এই সেকেন্ড পার্টে প্লাস 3 e to the power z 1/θ প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার। আর হ্যাঁ হ্যাঁ এইটা ওই তুমি বসাতে পোর্শনটাই পারো, তো। এই হ্যাঁ পোর্শনটা তুমি ওইটা বসিয়ে 1 ফেলতে পারো মানটা এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটা আছে, ওটাও যদি করতে পারো। বসাই তাহলে তো হুম তাহলে ওখানে ঠিক আছে, ওখানে তো একটা মাইনাস চলে আসে। তাহলে হ্যাঁ এখানে ওখানে মাইনাস একটা চলে আসবে। মাইনাস চলে আসে। আর ওখানে ওয়ানের পরের জন্য হচ্ছে একটা পার্টটা জেড হবে। ওয়ান এর জেড জন্য হবে দেখো, তাহলে এবার আমি বলে দিচ্ছি। মাইনাস জেড ই টু দি পাওয়ার ই জেড টু দি পাওয়ার 3z/4 হলো এখানটা, আর এখানটা মাইনাস 3 মাইনাস টু দি পাওয়ার z 1/θ² অপারেটেড অন 1। ওয়ানের ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা হবে, এখানে কি আছে d dz ছিল, মানে ইন্টিগ্রেশনটা হবে z এর রেসপেক্টে। 1 এর তুমি যদি তাহলে দুবার ওই ইন্টিগ্রেশন করো, একবার z আর একবার করলে z। হ্যাঁ তাহলে 3 টু দি পাওয়ার z/4 মাইনাস 3z²/2 ই টু দি পাওয়ার z। এখানে কিন্তু উত্তর হলো না, এখানে কি হবে? হ্যাঁ এবার ওখানে 3h² জেডটা ওই 3x log x হোল স্কোয়ার x, এটা উত্তর এরকম হবে। 3/4 তো নয়, এটা 1/4 হতো, সরি এটা এখানটা আবার এখানটা 1 হবে এটা। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, দেখো এটি আসবে, স্যার মাইনাসটা কিছুই আসলে নেই। কি করে? হ্যাঁ কি বলছো বলো? মাইনাসটা আসলে কেন স্যার? মাইনাসটা দেখো, মাইনাসটা কেন দেবো দেখো তো, আমি কি বলেছিলাম, তুমি ততটাই বসাতে পারবে যেখানে কোনো প্রবলেম হবে না। ডি এর স্থলে বলতাম এ বসাতে, মানে এখানে যা কোফিসিয়েন্ট, মানে হ্যাঁ জেড এর যা কোফিসিয়েন্ট আছে, এখানে জেড এর কোফিসিয়েন্ট 1 আছে, তুমি দেখো 1টা এখানে বসালে প্রবলেম হচ্ছে, কিন্তু এখানে বসালে তো প্রবলেম হচ্ছে না, যার ফলে আমি এখানেতে 1টা বসিয়ে ফেলতে পারি আমার নিজের কাজটা করার জন্য, সুবিধার জন্য। তুমি চাইলে এটাকেও θ+1 - 2 করতে পারো, দিয়ে এটা করতে পারো, দিয়ে লাস্টে দেখবে একই আসবে। ঠিক আছে আমি বলছি, তুমি যদি ওটা করতে কি হতো বলছি, আমি বলে দিচ্ছি দেখো, এখানটা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। আমি ওই অ্যাপ্রোচে যাচ্ছি যেটা আমি জেনারেল জানি, সেটা করছি। আমি বলছি যে এই পোর্শনটা তো হয়ে গেছে, আমি জাস্ট এইটা নিয়ে মাথা ঘামাচ্ছি, এইটা। হ্যাঁ দেখো কি বললাম, 3 হবে ই টু দি পাওয়ার জেড, যেহেতু 1 বসালে সমস্যা হচ্ছে, আমি সব জায়গাতে θ+1 করে দেবো, θ+1 - 1 হোল স্কোয়ার। আর এখানে কি হবে, θ+1 - 2, এখানে অপারেটেড অন 1 হবে, 3 ই টু দি পাওয়ার জেড 1/θ² আর θ-1 অপারেটেড অন 1, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 3 ই টু দি পাওয়ার জেড, θ² রাখলাম যেমন তার, 1 - θ হোল টু দি পাওয়ার -1 অপারেটেড অন 1। এখন দেখো এখান থেকে কি আসবে, 1 প্লাস থিটা প্লাস θ²। আমার তো দরকার নেই, থিটা করলেই তো ডেরিভেটিভটা 0 হয়ে যাবে, মানে ডি ডিজেড অফ 1 0। তার মানে এখান থেকে আমি কি পাবো, 1 পাবো, এখান থেকে আমি খালি 1 পাবো, কারণ এখানে লিখতে পারি 1 প্লাস থিটা প্লাস θ² ডট 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 অপারেটেড অন 1, দেখতে পাবে এখান থেকে 1 পাবে শুধু। তাহলে এই তো সেটাই চলে এলো, θ² মানে কি 1 এর দুবার জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে 3z²/2 ই টু দি পাওয়ার জেড। কে বলছিলে, বুঝতে পারলে এবারে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তার মানে এরকম অঙ্ক তোমরা করতে পারবে, কিছুই নেই, যাই থাকুক একই নিয়ম, আগের নিয়মই করতে হবে, শুধু খেয়াল রাখতে হবে যে জেড এর স্থলে লাস্টে মানটা বসাতে হবে। আর যখন আমি যা করছি আমাদের এক্স এর রেসপেক্টে করে করে অভ্যেস হয়ে গেছে, কিন্তু ওগুলো জেড এর রেসপেক্টে করাটা অভ্যেস করতে হবে। তাই এই ধরনের আরো কিছু অঙ্ক তোমরা নিজেরা করবে, আমি মডেল সেট দেবো, তখন করতে পারবে। আচ্ছা এখানে আর একটা জিনিস আছে যেটা এক্সামের পারপাসে অতটা গুরুত্বপূর্ণ নয়, আর একটা টাইপ আছে এখানে, আমি জাস্ট টাইপটার কথাটা বলে দিচ্ছি। যে তোমার যদি এরকম থাকে, ধরো 1 + 2x হোল স্কোয়ার d2y dx2 মাইনাস 6 1 + 2x, মিউট করো কে ইয়ে করেছো, dy dx প্লাস 16y ইকুয়ালস টু 8 × 1 + 2x হোল স্কোয়ার। দেখো আগেরটা খুব সহজ ছিল, কারণ আমাদের x² ছিল। এখানে কি প্রবলেম আছে, যেটা থাকতো সেটাকে আমরা ধরতাম, x² থাকলে আমরা কি ধরতাম, আমরা x = ধরছিলাম। ওখানে এখন ওখানে দাদা ওই ইউ ধরে নিলে বা টি ধরে নিয়ে ওটাকে, না ডাইরেক্ট এটাকে ধরবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আমি কি বললাম, x² d2y dx2 থাকছিল, যার ফলে আমরা x টাকে ধরছিলাম ই টু দি পাওয়ার জেড, যেটা থাকবে।
যেটা গুণ আকারে থাকবে সেটাকে তুমি ধরবে। এখানে কি দেখো, এখানে গুণ আকারে কি আছে, 1 + 2x আছে, তার মানে 1 + 2x টা তুমি ধরবে e⁻z। বুঝতে পারলে ফরম্যাটটা? দীপায়ন পারলে? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবারে যেমন করছিলে হ্যাঁ স্যার, তেমন করবে। z = কি এখানে কি হবে, কিছু লগ। পাল্টে যাবে না স্যার? হ্যাঁ, কে কি বলছো বলো। এখানে তাহলে ক্যালকুলেশনটাতে একটু কিছু পাল্টাবে না? হ্যাঁ, ক্যালকুলেশনটা আমি বলছি, তাহলে ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই কিরকম হবে। ঠিক আছে, দেখে নাও ক্যালকুলেশনটা, এটা দেখে নাও একটু। জাস্ট আমি ওই ইয়েটা বের করার পর্যন্ত করে দিচ্ছি যে ইকুয়েশনটা কিসে কনভার্ট হয়, বাকিটা তোমরা করতে পারবে। দেখো z = log 1 + x হলো, ঠিক আছে। তার মানে তুমি কি করতে পারো, এবারে dz dx করতে পারো। dz dx করলে কত হবে, 2 হবে, আর 1/2/1 + 2x আসবে এটাতে, এখানে কোনো প্রবলেম নেই। এখন এটা মুছে ফেলি। ইকুয়েশনটা নিশ্চয়ই তোমরা নোট ডাউন করে নিয়েছো, অসুবিধা হবে না। আচ্ছা, dy dx করব, আমার তো dy dx দরকার, তাহলে dy dz * dz dx, একই রকম কিচ্ছু চেঞ্জ হবে না। dy dz, শুধু একটু আকারটা হয়তো একটু ইয়ে হতে পারে। আর কত, 2/1 + 2x, তুমি এটি পেয়ে গেলে। ঠিক আছে, তুমি এটি পেয়ে গেলে, ব্যাস। তার মানে তুমি বলতে পারো কি 1 + 2x dy dx কত হবে, 2 dy dz, তার মানে 2θy। আমি আরেকবার ক্যালকুলেট করব, আরেকবার ক্যালকুলেট করলে কি হবে, হুম, আমি d2y dx2 ক্যালকুলেট করতে চাইছি। তার মানে d dx আচ্ছা dy dx এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দিই, কত হবে, dy dz * 2/1 + 2x। দেখো এটাকে আমি করছি, এটা কত হবে, d2y dz2, z এর রেসপেক্টে করলাম dz dx মানে কি, 2/1 + 2x, একটা ছিল অলরেডি, তাহলে হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস, আচ্ছা মাইনাসটা বাদ দিচ্ছি আমি। দেখো এখানে 2 ছিল, dy dz এর আমি যদি x এর রেসপেক্টে করি, 1/x এর করলে কি হয়, -1/x², তার মানে মাইনাসটা চলে এলো, 1/x² বললাম তো, আর এর ডেরিভেটিভ হবে মানে 2। ডেরিভেটিভটা কারো বুঝতে অসুবিধা বলো, এটা এইচএস এর জিনিস, আর অসুবিধা, সুমিত বুঝতে পেরেছো ডেরিভেটিভটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমার আর বিশেষ কিছু এখানে বলার নেই এটাতে। এটা কত হবে, এটা হ্যাঁ চলে এসেছে, 1 + 2x² d2y dx2, ইট ক্যান বি রিটেন অ্যাজ, আমরা কি লিখতে পারি এটাকে, d2y dz2। ঠিক আছে, 4 ছিল একটা, এখানে 2, এখানে 2, 4, 4টা কমন চলে গেল, বাইরে চলে গেল, তাহলে d2y dz2 মাইনাস dy dz, তার মানে 4θ θ-1 কি হচ্ছে দেখো, লক্ষ্য করো ব্যাপারটা একই জিনিস হচ্ছে, যেহেতু এখানে 2 ছিল, তাহলে 2 এর একটা করে পাওয়ার চলে আসছে এক্সট্রা, মানে একটা করে 2 প্রত্যেক স্টেপে বাড়ছে, এখানে 2 ছিল, এখানে 2², বাকি তো তোমার একই। দীপায়ন বলো এবার, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তোমরা এবারে করতে পারবে এই ধরনের জিনিস। এইটা তোমাদের, হ্যাঁ এটা তোমাদের ইয়েতে আছে, দেখবে আমি বলে দিচ্ছি আর্টিকেল নাম্বারটা, ঘোষ চক্রবর্তীর বইয়ে 6.5 আর্টিকেলে এটা ডিডাকশনটা করে দেখানো আছে, জেনারেল ফর্মটা, এটা হচ্ছে ঘোষ চক্রবর্তী থেকে, ওখান থেকে দেখে নেবে। যদি না থাকে তোমাদের কাছে, আমি এই পেজটা তুলে পাঠিয়ে দেবো। তার মানে তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে, এবারে আর কিচ্ছু নেই। ঠিক আছে, লাস্টে যখন জেড করবে, তুমি কি বসাবে দেখো, তুমি কি ধরেছিলে, 1 + 2x = z ধরেছিলে, তার মানে তোমাকে কি করতে হবে, এটা হয়ে গেল লাস্টে, আর তো কিছু নেই। হ্যাঁ, একটু এবারে দেখে শুনে মানটা ঠিক করে বসাতে হবে। হ্যাঁ, তোমার জেড থেকে এক্স এ ফিরে ফিরে আসতে হবে, তাই তো, এক্স এর ভ্যালুটা কত হবে, ওয়ান প্লাস জেড মাইনাস, 1 + 2x = z ধরেছিলাম না e⁻z ধরেছিলাম? ও e⁻z, ঠিক, তাহলে এটা হবে x = e⁻z-1/2, এটা হবে। ঠিক আছে, করতে পারবে এ ধরনের অঙ্ক। আমি যে অঙ্কটা বললাম এখন 1 + 2x দিয়ে,
এটা হচ্ছে এক্সারসাইজ এক্সাম্পল 6 ঘোষ চক্রবর্তীর থেকে, মানে পুরোটা এটা করা আছে। তোমরা এবারে কি করবে, এই ভ্যালুটা তুলে নিয়ে বসিয়ে দেবে, আর তো কিছু নেই, একই রকম ভাবে হবে, বাকি জিনিসটা করতে পারবে। হবে দীপায়ন, হবে তো? হ্যাঁ দাদা, অর্ক? হবে দাদা। হ্যাঁ স্যার হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। এই চ্যাপ্টারে আর বিশেষ কিছু নেই, এই আছে মানে তুমি ট্রান্সফরমেশন দেবে, আর তো আলাদা করে এগুলো সিএফপিআই করানোর কিছু নেই, সব পদ্ধতি আমি বলে ফেলেছি। এবারে আজকের লাস্ট পোর্শন যেটা যেটা আমি একটু বলে রাখি, এখান থেকে একটা আধটা শর্ট কোশ্চেন তোমরা কোনো ক্ষেত্রে যদি পেয়ে যাও, ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য আমাকে পদ্ধতিটা একটু বলে ফেলতে হবে। আমি চ্যাপ্টারটার দেখো, মেথড অফ, এটা যদিও 11-12 জিনিস, কিন্তু এখান থেকে একটা শর্ট কোশ্চেনের জন্য আমি এটা বলছি, তাই তোমরা এটা একটু শর্ট কোশ্চেনের জন্য এটা একটু ইয়ে করে নেবে। অ্যাকচুয়ালি 11-12, তো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। ভ্যারি করা মানে কি বলতো, জিনিসটা পাল্টাতে থাকবে ক্রমশ। প্যারামিটার তার মানে প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট যেগুলো ছিল তাদেরকে যদি আমরা ভ্যারি করাতে থাকি, ঠিক আছে, তাহলে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। যেমন দেখো, আমি একটু জিনিসটা বলে ফেলি, d2y dx2 প্লাস p dy dx প্লাস qy ইকুয়ালস টু x, এটা হচ্ছে ধরো আমাদের একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন। তো এর ক্ষেত্রে ধরো তুমি দুটো সলিউশন পেলে কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএ পেতে, ধরো সলভ করে তুমি পেলে, একটা ইউ পেলে একটা ভি পেলে, আমি জানি না কি হবে ওগুলো, যা কিছু হতে পারে, ইউ এর ভ্যালু e⁻²x, ভি এর ভ্যালু e⁻x, যা খুশি হতে পারে। আমি ইন জেনারেল ধরলাম এর যেহেতু সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ইকুয়েশন, সরি সেকেন্ড অর্ডার ইকুয়েশন, তার মানে এর দুটো সলিউশন থাকবে। তাহলে আমি সিএফটাকে লিখতে পারি, ধরো ধরলাম এ ইউ প্লাস বিভি, যেখানে বলতাম কি এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো, এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখো সলিউশন কি হবে, সলিউশন তো এর ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তার মানে আমার সিএফ বেরিয়ে গেছে, পিআইটা বের করতে হবে। তো আমি পিআইটার আমার মতো পদ্ধতিতে করব না, যেহেতু নামটাই ভেরিয়েশন অফ প্যারামিটার, আমি কি করব, পরে ধরে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু, ধরো কথায় কথায় বললাম যে a1u প্লাস b1v, এইটা হচ্ছে সলিউশন। তার মানে আমি এখানে একটা জিনিস ধরে নিলাম যে a1 আর b1 হচ্ছে আমার এখন হচ্ছে তোমার কনস্ট্যান্ট নয়, এগুলো হচ্ছে এখন ফাংশন অফ এক্স ধরে নিলাম। তার মানে কি বুঝতে পারছো, দেখো যেই কনস্ট্যান্ট গুলো ছিল সেগুলো আর কনস্ট্যান্ট নয়, সেগুলোকে আমি এখন ভ্যারি করাচ্ছি, কারণ এক্স এর ফাংশন হয়ে গেছে, মানে কি এক্সটা ভেরিয়েবল, যার ফলে এই প্যারামিটার গুলো এখন কি করছে, ভ্যারি করছে। তারপরে আর কিছু নেই, আর প্রসিডিওরে আমি যাচ্ছি না এখানেতে, এখান থেকে তোমাকে করতে হবে কি, সব ভ্যালু বের করতে হবে, ডিওয়াই ডিএক্স, d2y dx2 দিয়ে তুমি এখান থেকে a1 এর ভ্যালু বের করবে, b1 এর ভ্যালু বের করবে, দুটো ইকুয়েশন আসবে, সেখান থেকে a1 আর b1 সলভ করে তুমি বের করবে, ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন পদ্ধতিতে করতে পারবে, দিয়ে তুমি এখানে বসাবে a1 এর জায়গায় আর b1 এর জায়গায়, তখন পুরো সলিউশনটা চলে আসবে। আমাকে কি এটা বলতে হবে, মানে এর প্রসিডিওরটা পুরোটা বলে রাখবো সুমিত, হ্যালো। বলতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বলো রিনা, বলো। স্যার একটা উদাহরণ দিয়ে একটু বলে দিন। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট উদাহরণেই চলে যাচ্ছি, থিওরির কচকচানিতে যাচ্ছি না, ঠিক আছে, কি করে করতে হয় আমি একটা হ্যাঁ। পুরো কমপ্লিট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। তার আগে একটি জিনিস একটু মনে করিয়ে দিই, রনস্কিয়ান বস্তুটা কি, কতগুলো ফাংশন আছে, y1 y2, এগুলো ডেরিভেটিভ ভেবো না, জানো এগুলো জাস্ট ফাংশন, আমি ডিনোট করেছি একটা ফাংশনকে y1 একটা y2। তো এদের রনস্কিয়ান বলতে কি বুঝবো, একটা ডিটারমিনেন্ট, এন খানা ফাংশন আছে, ডিটারমিনেন্টও হবে আমাদের এন অর্ডারের, ঠিক আছে। তারপরে পরের রোতে কি থাকবে, এদের একবার করে ডেরিভেটিভ, 3 নম্বর রোতে, সরি এটা দুবার ডেরিভেটিভ, এরকম করে করে তুমি কোথায় যাবে, মনে রাখবে এখানে
ডেরিভেটিভ নাই মানে এখানে 0 আছে, 0 1, আমাকে n বানাতে হবে, তার মানে আর কতগুলো দিতে হবে এখানে, n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ানের অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করব, যত থাকবে তার থেকে, যতগুলো ফাংশন তার থেকে এক ঘর কম পর্যন্ত ডেরিভেটিভ করব। ব্যাস, এইটা ক্যালকুলেট করলেই তৈরি হয়ে যাবে রনস্কিয়ান। এবারে রনস্কিয়ানের একটা পিডিএফ আমি কালকে পাঠিয়েছি, এখানে পুরো ডেফিনেশন দেওয়া আছে, কিছু অঙ্কও করা আছে রনস্কিয়ানের উপরে, তোমরা ওগুলো কিছু কিছু অঙ্ক করে নেবে। আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল বলে দিচ্ছি। আমার মেনলি দরকার রনস্কিয়ানটা ক্যালকুলেট করতে পারা এবং সেখান থেকে কিছু ফাংশনকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ডিক্লেয়ার করতে পারা। মানে কখন y1 y2 yn এদেরকে আমি বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর কখনই বা বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তো সেটা আমি রনস্কিয়ানের সাহায্য নিয়ে কিভাবে বলতে পারি। রনস্কিয়ান ক্যালকুলেট করব, যদি রনস্কিয়ানটা, এটা আমি সংক্ষেপে ডব্লু বললাম আর বারবার এটা লিখছি না, যদি ডব্লুটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তোমার এগুলো হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে যদি ডব্লুটা 0 হয়। এইটুকু খেয়াল রাখতে হবে। আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটারের ক্ষেত্রে কি হয়, ফাংশন যারা বেরোয় মানে সলিউশন যারা বেরোয় তাদেরকে অবশ্যই হতে হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন গুলোকে। তার মানে আমরা যে সলিউশন গুলো পাবো প্রথমে চেক করব তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। জেনারেলি আমাদের এখানে সেকেন্ড অর্ডার থাকবে, তার মানে দুটো সলিউশন পাবো। দুটো সলিউশন y1 y2 এর ক্ষেত্রে রনস্কিয়ান ক্যালকুলেট করা খুব একটা কষ্টসাধ্য নয়, ডব্লুটা যদি নট ইকুয়াল টু 0 হয়। কি করে ক্যালকুলেট করবে ওটা আমি বলে দিচ্ছি। যদি y1 y2 ক্যালকুলেট করো নট ইকুয়ালস টু 0 হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কি করে বের করবে, y1 y2 দুটো ছিল, এক ঘর কম এক ঘর কম, ব্যাস এটা করলে তোমার রনস্কিয়ান চলে আসবে। বুঝতে পেরেছো? রনস্কিয়ান নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলো, রনস্কিয়ান কিন্তু এইটুকু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, বলছি কি বলছো বলো। যেটা হ্যাঁ কালকে যে পিডিএফটা দিয়েছিলেন ওটা ওই একটা যেটা ছিল ওয়াই অফ এক্স সমান c1 x² প্লাস c2 x² log x, হ্যাঁ এটা স্যার ওই c2টা এলিমিনেট করে দিলে হয় ওটাও, c1 c2 টা এলিমিনেট। ওই যেটা হ্যাঁ মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাওয়ার জন্য। আচ্ছা, c1 c2 এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়ার জন্য, এটা তো ক্যালকুলেটিভ ব্যাপার, এটা আমি তাহলে তোমাকে করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখন এই মুহূর্তে হয়তো ক্যালকুলেশনটা লেন্দি হবে, আমার মাথাতে নাও আসতে পারে এই মুহূর্তে, ঠিক আছে? এটা আমি করে পাঠিয়ে দেবো। ওখানে হ্যাঁ 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 ওখানে কি বলো। ঠিক আছে। হ্যাঁ ওখানে মানে শুধু মানে বলে দেওয়া আছে যে c1 c2টা এলিমিনেট করে এটা পাচ্ছি আর কি, হ্যাঁ বুঝতে পেরেছি। মানে এইগুলো অ্যাকচুয়ালি কি বুঝতে বলতো, পারছেন একটু। মানে হুম সব সময় কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে তুমি আনতেও পারবে না, এটাও একটা ব্যাপার। মানে যেহেতু হুম তোমার ইকুয়েশনটাই তোমার মানে কি বলবো ভেরিয়েবল কোফিসিয়েন্ট দিয়ে ছিল, তাই উত্তরটা এরকম এসছে, তাই না? কারণ দেখো একটা হ্যাঁ ব্যাপার ভালো করে ভাবো, আমরা কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের সাথে অভ্যস্ত, তাই আমাদের যখন উত্তরগুলো বেরোয় সেই ক্ষেত্রে আমাদের করতে সুবিধা হয়। কি হয়, আমাদের হয় ই টু দি পাওয়ারে হয়, ঠিক আছে, বা এরকম ফরম্যাটে হয়, বা আমাদের এরকম হয় কমপ্লেক্স কনজুগেট, তো সেখান থেকে করা খুব হুম ইজি। কিন্তু মানে হুম সেখান থেকে আমরা অরিজিনালে অতি সহজেই ফিরে যেতে পারি, ইকুয়েশনটা সলিউশনটা দেখেই বলে ফেলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে না একটু চাপ আছে ব্যাপারটা, কারণ এইখানে আমাদের কি আচ্ছা এগুলোর বাইরে চলে যাচ্ছে তো, এক্সপোনেনশিয়াল, তারপরে আমাদের কি হয়ে যাচ্ছে এক্সপোনেনশিয়ালের সাথে আবার লগ এক্স চলে আসছে এই পলিনোমিয়ালের সাথে, এই ধরনের তো আমাদের ইন জেনারেল এখান থেকে বেরোয় না, যার ফলে ওইটা হুম অতটা গুরুত্ব না দিলেও চলবে, ঠিক আছে? করতে পারো, ঠিক ঠিক আছে। কিন্তু ওগুলো পরীক্ষার পারপাসে অতটা লাগবে না। হুম, ঠিক আছে স্যার। দেখো, হ্যাঁ এবারে আমি ভেরিয়েশন অফ প্যারামিটারের একটা অঙ্ক বলছি, এটা আমাদের ঘোষ চক্রবর্তীর এক্সাম্পল 1, d2y dx2 প্লাস a স্কোয়ার y ইকুয়াল টু sec ax। তোমার যদি উল্লেখ কিছু না করা থাকে তুমি যেমন করে খুশি করতে পারো, ভেরিয়েশন অফ প্যারামিটার করলে একটু বড় হয়, কিন্তু প্রসেসটা দেখো, এটা তুমি যদি, এটা কিন্তু সিএফপি এর একটা প্রবলেম দেখো, আমরা সেকের যদি পিআই বের করতে চাই শিখিয়েছিলাম, এখানে তুমি ইয়ে বের করতে পারবে, সিএফ বের করতে পারবে, পিআই বের করতে পারবে, সেই মেথডেও করতে পারো যদি কিছু না বলা থাকে। যদি উল্লেখ করে দেয় ভেরিয়েশন অফ প্যারামিটার তখন কি করবে, সিএফটা যেমন করে বের করো করবে এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0,
এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই এ। তার মানে সিএফটা তোমার বেরোবে কত, c1 cos ax প্লাস c2 sin ax। এই যে আমি লিখলাম ব্যাপারটা, আগে আমি জেনে নিই মানে কখন এরকম করে লেখা যায় বলো তো। একদিন আমি বলেছিলাম যে যাদেরকে তুমি সলিউশন হিসাবে পাচ্ছ তারা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তবেই তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে পারি। পুরো ব্যাপারগুলো বলে দিই, y1 y2 করে করে yn ধরো তুমি পেলে, এদের সবাইকে হতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তবেই গোটা সলিউশনটাকে তুমি লিখতে পারবে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে। এবার লিনিয়ার কম্বিনেশন ব্যাপারটা কি, যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়বো জানতে পারবো, তবু বলে দিচ্ছি লিনিয়ার কম্বিনেশন কিচ্ছু নয়, এদেরকে তুমি একটা কম্বিনেশন বানাও, সবগুলো একসাথে তুলে নাও, একটা করে কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তাদের যোগ করে দাও, ব্যাস এইটি হয়ে গেল y1 y2 yn এর একটা লিনিয়ার কম্বিনেশন। এরকম একাধিক হতে পারে, তুমি c1 c2 cn এর ভ্যালু যেমন নেবে সেরকম একটা একটা করে লিনিয়ার কম্বিনেশন পেতে থাকবে। তো যাই হোক, তো আমার বক্তব্য হচ্ছে এরাই যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তবেই কিন্তু আমি সলিউশনটা এইভাবে লিখতে পারি। এটা প্রথমেই বলে দিয়েছিলাম যখন কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। তো দেখো এই যে আমি এখন এটা লিখলাম, তার আগে একটা স্টেপ আমাদেরকে দেখে নিতে হয় যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তো কি করে চেক করব, রনস্কিয়ান দিয়ে বলবো, ধরলাম y1 টা cos ax y2 টা sin ax, তার মানে y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ কত হবে, cos ax sin ax লিখে ফেললাম, এর ডেরিভেটিভ মাইনাস a sin ax আর এর ডেরিভেটিভ a cos ax। এখানে এবার ইয়ে করবে ডিটারমিনেন্টটা a চলে আসবে, নট ইকুয়ালস টু 0, কারণ a নিয়ে তো আমার কিছু বলা নেই প্রশ্নে, a নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, নট ইকুয়ালস টু 0 হলে লিনিয়ারলি আমার হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা বলা উচিত ছিল, না হলে তো আমার একটা কনফিউশন তৈরি হতে পারে, যদি এটা 0 হয়ে যায় তখন কি হবে, এটা প্রশ্নে বলা থাকবে এরকম অঙ্ক থাকলে। তো দেখো আমার সিএফটা এটা হয়ে গেল। এবার আমার অ্যাপ্রোচটা কি যাবে, এখানে এরা কনস্ট্যান্ট ছিল, কিন্তু আমি এখন করব কি, আমি এখন এই কনস্ট্যান্ট গুলোকে পরিবর্তন করে দুটো এক্স এর ফাংশন কনসিডার করব, মানে কনস্ট্যান্ট গুলোকে আমি এখন ভ্যারি করাবো, নামটা ভ্যারিয়েশন অফ প্যারামিটার ছিল। তো আমি এখন ধরছি y ইকুয়াল টু ফাই cos ax প্লাস সাই sin ax। c1 c2 কে তুমি দুটো x এর ফাংশন দিয়ে রিপ্লেস করে দিলে, এরা বোথ হচ্ছে, এটাও x এর ফাংশন এটাও x এর ফাংশন। dy dx ক্যালকুলেট করো, এখানে বসাতে হবে ভ্যালু জাস্ট, আর কিছু নয়, dy dx ক্যালকুলেট করবে। ঠিক আছে, তাহলে dy dx ক্যালকুলেট করলাম, কত হবে, ফাই মাইনাস ফাই এ সাইন ax হলো প্লাস ডি ফাই ডিএক্স। এই যে এখন এটা এক্স এর ফাংশন যেহেতু তাই এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে cos ax প্লাস a সাই cos ax প্লাস ডি সাই ডিএক্স ইন্টু হবে সাইন ax। এটা হচ্ছে, ঠিক আছে, cos ax, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এবারে দেখো আমি একটা কথা বলছি এখানেতে, আমার এইখানে অ্যাকচুয়ালি ফাই আর সাইয়ের ডেরিভেটিভকে আমি পরের স্টেপে আর নেব না, তাই এটাকে কাটানোর জন্য আমি একটা কথা এখানে বলবো যে লেটাস চুজ আমরা এমন ভাবে ফাই অ্যান্ড সাইকে চুজ করব যাতে করে এই পোর্শন গুলো আর না থাকে। কোনগুলো, এইটা আর এইটা যেন আর না থাকে। তাহলে এইটা আর এটাকে উড়াতে গেলে আমাদের কি করতে হবে, 0 বানিয়ে দাও এদের দুজনকে একসাথে, এদের যোগফলটাকে। 0, হ্যাঁ। হ্যাঁ, ডি ফাই ডিএক্স cos ax প্লাস ডি সাই ডিএক্স সাইন ax ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা একটা হয়ে গেল, যার ফলে এটা তোমার একটা কন্ডিশন হয়ে গেল, এটা আমার লাগবে। তাহলে এখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কিসে পরিণত হলো, এটা 0 করার ফলে মাইনাস এ ফাই সাইন ax, হ্যাঁ, প্লাস এ সাই cos ax। এবারে কি তুমি d2i dx2 ক্যালকুলেট করো, d2i dx2 এইখান থেকে ক্যালকুলেট করবে, কারণ আমার dy dx এর এখন নতুন ভ্যালুটা হয়ে গেছে এইটা, একে কাজে লাগিয়ে আমি d2i dx2 লিখবো, d2i dx2 লিখছি, কত হবে মাইনাস এ, ঠিক আছে, মাইনাস এ, আচ্ছা এখানে এখানে আমি সাইন এক্স এর ডেরিভেটিভ করে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার ফাই cos ax, ঠিক আছে, মাইনাস এ ডি ফাই ডিএক্স সাইন ax প্লাস প্লাস এ স্কোয়ার
প্লাস নয় মাইনাস হবে এ স্কোয়ার সাইন এ এক্স প্লাস এ ডি সাই ডিএক্স কস এ এক্স। ব্যাস, আর কিছু নেই। দেখো এবারে তুমি কি করবে, ডি টু আই ডিএক্স টুর ভ্যালুটা ডিওয়াই, এটা তো নেই, ইকুয়েশনটা যেটা ছিল সেটাতে বসাতে হবে। তাহলে আমি বসাচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আমার কি ছিল ইকুয়েশনটা, ডি টু আই ডিএক্স টু, তার মানে এইটা, এটা আমি একবারে লিখে ফেলছি। ডি টু আই ডিএক্স টু ছিল প্লাস কি ছিল, এ স্কোয়ার ওয়াই ছিল, তাই তো? এ স্কোয়ার ওয়াই, ওয়াই মানে কত ধরেছিলাম আমি, এই যে ফাই কস এ এক্স প্লাস সাই সাইন এ এক্স, এটা কিন্তু আমি ধরে নিচ্ছি প্রথমে। তো এ স্কোয়ার ওয়াই এর স্থলে এই ভ্যালুটা বসাও, ফাই কস এ এক্স প্লাস সাই সাইন এ এক্স ইকুয়ালস টু তোমার ছিল সেক এ এক্স। এত দেখা যাচ্ছে? ঠিকই আছে। এবারে দেখো, এবারে কিছু নেই, এ স্কোয়ার ফাই কস এ এক্স, এটা কেটে গেল, তার মানে এর সাথে যখন এটা গুণ করবে এটাও কেটে যাবে, আর কোথায় গেল, এই বস্তুটা কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে, আলটিমেটলি পড়ে থাকছে এ, আচ্ছা মাইনাস এ ডি ফাই ডিএক্স সাইন এ এক্স প্লাস এ ডি সাই ডিএক্স কস এ এক্স ইকুয়ালস টু সেক এ এক্স। আমি আমি তাহলে কোন দুটো ইকুয়েশন পেলাম, এখন এইটা আর এইটা, এক আর দুই, ঠিক আছে? আমি এক আর দুইটাকে এক কাছে লিখছি। সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? রিনা বুঝতে পারছো তো? হ্যালো? হ্যাঁ বুঝতে পেরেছো তো? ঠিক আছে, দেখো এটা এক নম্বর ছিল, এটা দু নম্বরটাকে আমি এখানে লিখছি ভালো করে, এ ডি ফাই ডিএক্স সাইন এ এক্স প্লাস এ ডি সাই ডিএক্স কস এ এক্স ইকুয়ালস টু হচ্ছে কত, সেক এ এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা এইদিকে নিয়ে চলে আসছি, এটা দিলাম দু নম্বর। এবারে এবারে আমার আর কিছু কাজ নেই, এবারে জাস্ট সলভ করে দেখো, মনে রাখতে হবে ফাই আর সাইকে আমি বলেছিলাম ফাংশন অফ এক্স, তার মানে আমাকে এখান থেকে ফাই এর ভ্যালু বের করতে হবে, সাই এর ভ্যালু বের করতে হবে, সেটা বসালে আমার উত্তরটা পুরো চলে আসবে। তো এখান থেকে আমি ফাই আর সাই কি করে বের করব, যেমন করে খুশি করো, কেউ ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, তার মানে ডি ফাই ডিএক্স ডি সাই ডিএক্স এগুলো বাই ইকুয়ালস টু 1 বাই, করবে তলাতে যেগুলো আসছে করবে, দিয়ে সেখান থেকে ডি ফাই ডিএক্স এর ভ্যালু পাবে, ডি সাই ডিএক্স এর ভ্যালু পাবে, কত পাবে আমি লিখে দিচ্ছি একবারে, এখান থেকে ডি ফাই ডিএক্স তুমি পাবে অর্থাৎ মাইনাস ট্যান এ এক্স বাই এ পাবে, আর ডি সাই ডিএক্স তুমি পাবে 1 বাই এ। সলভ করবে, ফাই ইকুয়াল টু এখানে ট্যানের ইন্টিগ্রেশন করবে মাইনাস 1 বাই এ স্কোয়ার হয়ে যাবে, আর একটা এ আসবে, লগ সেক এ এক্স প্লাস সি ওয়ান, এখান থেকে সাই কত পাবে 1 বাই এ এক্স প্লাস সি টু। ঠিক আছে, 1 বাই এ এক্স প্লাস সি টু, ব্যাস এটা হয়ে গেল। এবারে কি ফাই আর সাই ভ্যালুটা এখানে বসাবে, দেখো ফাই আর সাই যদি তুমি বসাও এখানে কি হবে, সি ওয়ান কস এ এক্স সি টু সাইন এ এক্স, তার মানে ওইটা কিন্তু যেমন ছিল তেমনই থাকছে, দেখো আমার ওই জিনিসটা কিন্তু চলে এলো আলটিমেটলি, সিএফ এর পোর্শনটাও আমি পেয়ে গেলাম, তার সাথে যে জায়গাটাতে কোনো কনস্ট্যান্ট নেই অর্থাৎ এই পোর্শনটা আর এই পোর্শনটা, এইটা মিলে তোমার দেবে পিআই, তাহলে দিস টু গিভস ইউ পিআই। তাহলে ভ্যালুটা বসালেই কি হয়ে যাবে, ফাই আর সাই এর ভ্যালু এখানে বসালেই এইটাই হয়ে যাবে তোমার জেনারেল সলিউশন বা জিএস। কারো অসুবিধা বুঝতে? অভিজিৎ বুঝতে পেরেছো? স্যার এই নিয়মে করলে তো জিনিসটা অনেক বড় হয়। হ্যাঁ এই নিয়মে কি করলে বলছো? তো জিনিসটা অনেক বড়, এই নিয়মে করলে তো হ্যাঁ, জিনিসটা অনেক বড় হয়। তার জন্য তোমাকে কন্ডিশন দুটো একটু ইয়ে করতে হবে, খেয়াল রাখতে হবে কন্ডিশনটা কিভাবে আসে, কন্ডিশনটা কিভাবে আসে সেটার আমি একটু পদ্ধতি একটা জিনিস বলে দিচ্ছি, এই দুটো কন্ডিশন তোমরা যদি মনে রাখতে পারো খুব ভালো হবে। একবার দাঁড়াও বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার এ আর বি ফাইন্ড আউট করার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে?
এ আর বি অর্থাৎ ফাই আর সাই তুমি ডাইরেক্ট কি করে ফাইন্ড আউট করতে পারো, মানে এখানে যেটা বেরোয়, যেই ভ্যালুটা বেরোয় সেটাকে ক্যালকুলেট করলে ওটাই পাওয়া যায় অ্যাকচুয়ালি, যে এটা আমি এখন লিখবো। তোমার ধরো ইকুয়েশনটা আছে d2y dx2 প্লাস p dy dx প্লাস qy ইকুয়াল টু r অফ x আছে। তুমি যেমন করলে করলে ওইটুকু তো করতে পারলে, y ইকুয়াল টু কিছু u প্লাস কিছু v করলে, আচ্ছা y1 লিখলাম, কিছু y1 আর কিছু y2। এখানে ধরো a1 ছিল, a2 ছিল, কনস্ট্যান্ট ছিল। পরবর্তী স্টেপে আমরা এগুলোকে ভেরিয়েবল বানিয়ে দিলাম, যে ধরছি এটা সিএফ ছিল আমার, আর আমি সলিউশনটা ধরছি এইটা a y1 প্লাস b y2। ব্যাস, তারপরে তুমি যেমন করতে করতে এবারে এখান থেকে আমি ডাইরেক্ট এই লাইনটা লেখার পরে ডাইরেক্ট উই ক্যান ফাইন্ড a অ্যান্ড b বাই দিস ফর্মুলা। তো ফর্মুলাগুলো লিখছি, একটু মনে রাখার চেষ্টা করবে। মাইনাস y2 r অফ x ডিভাইডেড বাই w অফ y1 y2 dx, আর এখানে আসবে y1 r অফ x w y1 y2 dx। আর কিছু করতে হবে না, যেটা তুমি করছিলে সেখান থেকে এটাই পেতে তুমি। তাহলে কেউ যদি এইটা মনে রাখতে পারে তাকে আর এত কিছু করতেই হবে না, সে ডাইরেক্ট এটা ব্যবহার করে নিল, এটা এটা তারপরে উই ক্যান ফাইন্ড এ অ্যান্ড বি বাই দিস রিলেশন, এটা বইতে আছে। ঠিক আছে, এভাবে করতে পারো। বুঝতে পেরেছো অর্ক? হ্যাঁ স্যার। ঠিক আছে, ব্যাস, আর বিশেষ কিছু নেই এটাতে, আর ফালতু এটা বাড়িয়ে লাভ নেই। রনস্ক্যান রিলেটেড কিছু প্রবলেম আমি দিয়ে দিয়েছি ওখানে, কিছু যতগুলো পারবে করবে, একটা দুটো, বেশি ডিপে ঢোকার দরকার নেই। মানে অ্যাকচুয়ালি দিয়েছি রনস্ক্যান কি করে ক্যালকুলেট করতে হয় সেটার জন্য আমি কিছু প্রবলেম দিয়েছি। রনস্ক্যানটা ক্যালকুলেট করতে পারছো কিনা সেটাই ইম্পর্টেন্ট। তাহলে আমার এই জায়গাটা পুরো শেষ হয়ে গেল। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমার আর কিছু নেই, আমার সিলেবাসে যা ছিল 10, 11, 12 সেকশনে সব শেষ ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। এবারে আমি একটা এক্সাম নেব, সেই জন্য আমার এখন এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজ যে সময়টা পড়ে আছে আর সেই সময় তোমাদের কিছু ডাউট আমি নিয়ে নেব, আর পরবর্তী টপিকের জন্য কি হতে পারে না হতে পারে একটা ডিসকাশন আমি এখন একটু করে নেব। আজ আর বিশেষ কিছু স্টার্ট করব না, কারণ সেরকম সময়ও নেই, স্টার্ট করলে সে আধ খাপ্পা হয়ে রয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে সবাই মিলে বলো যে এক্সামটা কবে নেওয়া যেতে পারে। সবাই নিজের মতামত দাও, সেরকম মতো আমি একটা করব। অভিজিৎ কিছু বলো। আপনি একটা সাজেস্ট করুন ডেট। আমি সাজেস্ট করব, যেহেতু এতটা জিনিস হলো, তাহলে এই উইক নয়, পরের উইকের কোনো একটা দিন, মানে সপ্তাহের মাঝে কোনো একটা দিন। ঠিক আছে, আর যেহেতু সকালবেলা অনেকে চাপ থাকে, অনেক কিছু কাজ থাকে, তো ওটা করা হবে রাত্রের দিকে, মানে মোটামুটি তোমার ধরো 8টার দিক করে, রাত 8টার দিক করে হলো, হয়তো 8টা থেকে 9টা টাইম দেওয়া থাকলো। ঠিক আছে, কারণ মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি, যদি 8টার আগেও স্টার্ট করি, তার আগেও যদি স্টার্ট করি, মিনিমাম তো আমাকে 50 নম্বর নিতেই হবে না, নাহলে এতগুলো চ্যাপ্টার এত জিনিস পড়িয়েছি, সব জায়গা থেকে একটা করে কোশ্চেন আমি দিতে পারবো না। তো আমার টার্গেট আছে যে 50টা থাকবে। অ্যাকচুয়ালি দেখো আমার প্যাটার্নটা কি রকম হবে, আমি কি করতে চাইছি। পরীক্ষার প্যাটার্নটা অ্যাকচুয়ালি কেউ জানে না কি হতে পারে, এমসিকিউ হতে পারে কিন্তু। ঠিক আছে, এটা ধরে নিও না যে ডেসক্রিপটিভই হবে। আমি একটা কথা আজকে তোমাদের কিছু কথা বলতে চাই, ইম্পর্টেন্ট কথা, যেগুলো আমি জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে। না, তোমার যেই ব্যাপারটা হচ্ছে সান্তালি মিডিয়ামের ক্ষেত্রে সাবজেক্ট ডেসক্রিপটিভ হয়েছিল, কারণ সান্তালি মিডিয়ামের যে রুটিনটা দেওয়া ছিল সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার, সেখানে টাইম দেওয়া ছিল 3 ঘন্টা। 3 ঘন্টা থেকে বোঝা যাচ্ছে ওটা ডেসক্রিপটিভই, কারণ 3 ঘন্টা এমসিকিউ এর জন্য কখনোই টাইম দেবে না। 100 মার্কসের এমসিকিউ যদি থাকতো, 100টা এমসিকিউ থাকতো, 1.5 ঘন্টা সময় থাকতো। পিএসসি যে পরীক্ষাগুলো হয় অ্যাসিস্ট্যান্ট টিচারের, সেখানে 100 নম্বরের পরীক্ষার জন্য টাইম থাকে 1.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে হিসেব মতো কি বোঝা যাচ্ছে, তোমাদের যদি এমসিকিউ হয়, 100 নম্বরেরই এমসিকিউ যদি হয়, তাহলে সময় থাকবে 1.5 ঘন্টা।
যদি ডেসক্রিপটিভ হয় তাহলে টাইম থাকবে 3 ঘন্টা। তার মানে 100 নম্বরের জন্য টাইম থাকে 3 ঘন্টা, তাহলে 50 নম্বরের জন্য টাইম থাকা উচিত 1.5 ঘন্টা ডেসক্রিপটিভের ক্ষেত্রে। আর এটাই যদি তোমার এমসিকিউ হয়, এমসিকিউ হলে টাইমটা থাকবে তোমার কত, 45 মিনিট। তো একটা জিনিস দেখো, সান্তালি মিডিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ ক্যান্ডিডেট কম ছিল, যার ফলে ডেসক্রিপটিভের খাতা ইভালুয়েশন করা কষ্টকর নয়। কিন্তু বাংলা মিডিয়ামের ছেলে বুঝতেই পারছো কত ছেলে আছে, এখানেই তো নাম্বার অফ স্টুডেন্টটা প্রচুর আছে, যার ফলে যদি ডেসক্রিপটিভ করতে হয় রেজাল্ট বের করতে তো একটা যুগ হয়ে যাবে, তাই না? তো এখানে কিন্তু এমসিকিউটা হতেই পারে, হওয়ার চান্স থাকতেই পারে। এমসিকিউ 50-50 চান্স, পুরো পুরো ব্যাপারটা। ওরা যদি এরকম লোক অ্যারেঞ্জ করতে পারে, কিন্তু করতে পারবে বলে মনে হয় না, ঠিক আছে? ওদের এত ছেলের খাতা দেখা মানে ডেসক্রিপটিভ মানে তো খাতা দেখতে হবে, আর ওএমআর সিটে পরীক্ষা হলে কি, সে তো মেশিন ইভালুয়েট করবে, যার ফলে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা নেওয়াটা অনেক ইজি। তো এমসিকিউটাও হতে পারে, কিন্তু ডেসক্রিপটিভটা হওয়ার চান্সটা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, ডেসক্রিপটিভটা হওয়ার চান্স কিন্তু কমই, ঠিক আছে? এটা একটা জাস্ট কি বলবো, এটা সবকিছু দেখে একটা জিনিস, কি হবে কেউ জানে না, সেই জন্য আমি দু রকম জিনিসই করতে চাইছি। আমার পরীক্ষা যেটা হবে, আর অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, এই যে ডেসক্রিপটিভ এমসিকিউ, এটার মধ্যে কি পার্থক্য আছে? কিছুই পার্থক্য নেই। তুমি একটা এমসিকিউ যখন করো, তোমাকে তো কোষে দেখতেই হয়, কিছু থাকে থিওরিটিক্যাল, সেগুলো এক লাইনে হয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক একটা ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিল, সলভ করতে বললো যে দ্য সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, 4টে অপশন দিল, সেই 4টে অপশনের মধ্যে সঠিকটা পিক করার জন্য তো তোমাকে সলভটা করতেই হচ্ছে। তুমি তখন সলভটা খসখস করে নিলে, 2 লাইন এমনি বুঝতে পেরে গেলে হ্যাঁ এটা হবে, কিন্তু সেটাই যখন ডেসক্রিপটিভে করবে সেটাকে একটু লিখে করতে হবে, আর তো কিছু পার্থক্য নেই। মানে ডেসক্রিপটিভ হলে এরকম হবে সেরকম হবে, অনেকে ভয় খেয়ে যাচ্ছে, ভয় খাওয়ার তো কিছু নেই। ডেসক্রিপটিভটাও তো এরকম মতনই ব্যাপার, এমসিকিউ যেমন পড়তে। আর অনেকে জিজ্ঞেস করে যে ডেসক্রিপটিভের জন্য কি বই ভালো হবে, এমসিকিউ এর বইগুলোই ভালো হবে। এমসিকিউ এর যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলোই তোমরা ওখানে লিখে লিখে করো, ভালো করে পুরোটা করো, তাহলেই সেটা 2 নম্বরের কোশ্চেন হয়ে যাবে, তাহলেই তো হলো। কেউ কিছু বলবে এটা নিয়ে? তারপর আমি পরের জিনিসটাতে আসছি। বলছিলাম বুঝলি তো, পিএসসির ওই যে পরীক্ষাটার কথা বলছিলেন, ওইটা কি ওরা একদম কি একদম। এমসিকিউ নেয়? কিটা? পিএসসির ওই অ্যাসিস্ট্যান্ট টিচারটা কি এমসিকিউ হ্যাঁ হ্যাঁ, তেই নেয় না ডেসক্রিপটিভ? পিএসসি তে এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হয়েছে। 100 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা সময়, 100টা এমসিকিউ ছিল, 1.5 ঘন্টা সময়, 90 মিনিট। লাস্ট কবে হয়েছে? লাস্ট যেটা হয়েছে সেটা 2019-এ পিএসসির মাধ্যমে গভর্নমেন্ট কলেজে লেকচারার নিয়েছিল, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজগুলোতে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট টিচার নেয়নি। অ্যাসিস্ট্যান্ট টিচার লাস্ট নিয়েছি যেটা দেখছিলাম, মোটামুটি তোমার হবে 17 সাল করে নিয়েছে, 16-17 সাল করে লাস্ট হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারেরটা, ঠিক আছে? কোশ্চেন পেপার ওদেরও আমার কাছে পরীক্ষার আছে। কোনো ঠিক নেই তাই তো? ওদেরও না, পরীক্ষার ওটা কোনো ঠিক নেই তাই তো? পিএসসি কিন্তু যখনই দরকার পড়ে রিক্রুটমেন্ট করে ফেলে, ওখানে সিট কম থাকে, কিন্তু মানে ওটা কি বলবো, ভালো পোস্ট আর কি, ওখানে তোমার স্যালারিটা ইয়ের থেকে অনেক বেশি, এই স্কেলের থেকে বেশি, কারণ ওটা পিএসসি রিক্রুট করছে তো। আর জেনারেলি ওগুলোতে কি করে বলতো, ওই জেলা স্কুল যেগুলো আছে, বিভিন্ন জেলা স্কুল থাকে দেখবে, বীরভূম জেলা স্কুল, পুরুলিয়া জেলা স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, বিভিন্ন জেলা স্কুলগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিক্রুটমেন্টটা পিএসসির মাধ্যমে হয়ে থাকে। মানে জেলা স্কুলটা তো একটু হাই স্ট্যান্ডার্ডের স্কুল, তো ওইখানেতে আর রিক্রুটমেন্টটা পিএসসি নিয়ে। গভর্নমেন্ট, আমি শুনেছি গভর্নমেন্ট স্কুলগুলোতেও তো পিএসসির মাধ্যমেই নেয়। হ্যাঁ, কিছু কিছু করে, মানে ব্যাপারটা হচ্ছে আমি যেটা শুনেছি আর কি, ঠিক আছে? আরো হয়তো ডিটেলস খবর নিলে জানা যাবে, কিন্তু এই মানে মেনলি ওইটার জন্যই করে। ব্যাপারটা পিএসসির অ্যাডটাতে দেওয়া থাকে গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল বিভিন্ন আছে, ঠিক আছে? গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, এরকম ব্যাপার থাকে একটা। তো সেরকম ব্যাপার, কিছু জেলা স্কুলেতেও হয়ে থাকে আর বিভিন্ন ভালো স্কুলেতেও হয়ে থাকে, সেটা ডিপেন্ড করছে ওরা কি করবে না করবে। সিট কেমন বাড়ায় ওখানে? সিট বেশি থাকে না, সিট অল্প থাকে, কিন্তু কি বলবো, সাবজেক্ট কোশ্চেন খুব ইজি থাকে, কোশ্চেন খুব ইজি থাকে, আমি কোশ্চেন গুলো দেখেছি তো। 1.5 ঘন্টা করার মতো যদি কারো ভালো প্র্যাকটিস থাকে, সে কিন্তু বেরিয়ে যাবে। আর বুঝতেই পারছো 100 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা সময়, আর কাট অফটা একটু এবার হাই থাকতে এবার পারে। যদি হুম। এবার যদি আমাদের যদি মানে যে সিস্টেমে হয় বলছে, তাহলে কি রাজ্যের যে এসএসসি পরীক্ষা ওটা ইন্টারভিউ থাকবে? কি মনে হচ্ছে ওটাই? না, ইন্টারভিউ তো উঠে যাচ্ছে,
আমি বলে দিচ্ছি তোমাদেরকে আর সমস্ত কোয়ারি দূর করব। পিএসসি দেখো কি বলেছে এখানে। পিএসসির ক্ষেত্রে হ্যাঁ আমি সবটাই বলছি, দাঁড়াও। দেখো প্রথমে স্টেটের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসির কথা বলেছে, 3টে স্টেপের কথা বলেছে। প্রথমে প্রিলিমিনারি 150 মার্কসের, সেটাকে নর্মালাইজ করবে 100-তে। মানে তুমি 150 পরীক্ষাই দিলে কিন্তু 100-তে তুমি কত পাবে সেটা ওরা ক্যালকুলেট করে নিল। তাহলে ওখান থেকে নিল 100। বাংলা ইংরেজি 50-50, 100, 200, সাবজেক্ট 100, 300। 300 নম্বরের একটা মেরিট লিস্ট বেরোবে। সেইখানে যাদের নাম থাকবে, যতগুলো সিট আছে তার মধ্যে তোমার যদি র্যাঙ্ক হলো, তুমি ডাইরেক্ট মানে রিক্রুট হয়ে যাবে। ইন্টারভিউ থাকছে না এবং একাডেমিক মার্কসের উপর গুরুত্ব থাকছে না। আগে যেমন ছিল যে মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, এমএসসি, বিএড সব নম্বর, এখন মিনিমাম যতটা দরকার। প্রিলিম নাম্বারটাও যোগ হচ্ছে। হ্যাঁ প্রি নাম্বারটাও যোগ হচ্ছে, সেরকমই বলা আছে। কিন্তু সান্তালি মিডিয়ামের ক্ষেত্রে যেটা দেখলাম যে ওখানে জাস্ট কাট অফটা দিয়েছে। মানে এগুলো কিন্তু একটা কাট অফ থাকবে, বুঝতে পারছো তো? একটা নির্দিষ্ট কাট অফ থাকবে। এবারে সেই কাট অফের বাইরেও যদি কেউ স্কোর করতে পারে, সেটা তো একটা ইয়ে থাকবে না, মানে পাস করার জন্য ওইটাই দরকার। এখন যেই সান্তালি মিডিয়ামেরটা দেখে যেটা বুঝলাম, ঠিক আছে, বা বিভিন্ন ইউটিউবেও দেখলাম ভিডিও, যে ওখানেতে প্রিলিয়ার মেন্সের ক্ষেত্রে কিন্তু জাস্ট কাট অফ দিয়েছিল। মানে ওইটা যারা ক্লিয়ার করেছে তারা কিন্তু সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে গেছে। তারপরে সাবজেক্টের যা কাট অফ থাকবে, পুরো ব্যাপারটাই দাঁড়াচ্ছে সিট সংখ্যা এবং কাট অফের উপরে। প্রিলি নাম্বার যোগ হবে কি না হবে সেটা কেউ জানে না এখনো ঠিক করে। কিন্তু একটা ব্যাপার এবার যে অ্যাকচুয়ালি দেখো, ওই অ্যাকচুয়ালি টেটের নেগেটিভ টেটের মার্কিং নাম্বার থাকবে। কোথাও যোগ হয় না। দাঁড়াও বলছি, টেটে তো টেটের নেগেটিভ নাম্বার মার্কিং কিন্তু থাকে না। না 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 না, টেটের ক্ষেত্রে কোনো জায়গায় নেগেটিভ মার্কিং থাকে না, সাবজেক্টেও থাকেনি। 2016 সালে যেই হ্যাঁ, পরীক্ষা হয়েছিল সেখানে সাবজেক্টেও কোনো নেগেটিভ মার্কিং থাকেনি। ঠিক আছে, বুঝতে পারছো? আমাদের এইখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবেই না। এখানে প্রিলিতেও থাকবে না, কারণ ওটা টেট, টেটে কোনোদিন নেগেটিভ মার্কিং থাকে না। আর টেটের নম্বর কোনো জায়গায় যোগ হয় না, সেটা জাস্ট একটা এলিজিবিলিটি। এটা যে যোগ করার কথা কেন বলেছে আমি খুঁজে পাচ্ছি না। যোগ না হতেও পারে, আবার হতেও পারে। যাই হোক না কেন, একটা নির্দিষ্ট কাট অফ থাকবে, সেই কাট অফটা যারা ক্লিয়ার করবে তারা এলিজিবল হয়ে গেল। ঠিক আছে, সেই কাট অফ গুলো তুমি যদি ক্লিয়ার করে করে যাও পর পর, স্যার তুমি আলটিমেটলি বলছি চাকরি স্যার, পাবে। হুম, এখানে যে সাঁওতালি মিডিয়ামটা আছে একজন বলো, আমি সবার উত্তর দেবো আজকে, একজন একজন করে বলো। বলছি অর্ঘ সাঁওতালি বলো। মিডিয়ামের প্রশ্নটা আছে দাদা? দাঁড়াও, সাঁওতালি মিডিয়ামের প্রশ্নের ব্যাপার এলো। সাঁওতালি মিডিয়ামের প্রশ্ন ইউটিউব থেকে একটা পিডিএফ পেয়েছিলাম, তোমাদের ওটা আমি টেলিগ্রামেও শেয়ার করে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলটাই। ওখানেতে 150 মার্কসের যে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, ওখানে ইংরাজির থেকে এসেছিল 40টা প্রশ্ন, জেনারেল ম্যাথ থেকে এসেছিল 40টা প্রশ্ন, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল 70টা প্রশ্ন। তার মধ্যে আমি যে পিডিএফটা পেয়েছি ওখানে কেবলমাত্র জিকের প্রশ্নগুলো কিছু দেওয়া আছে, এবং তাও কিন্তু স্মৃতি থেকে সংগৃহীত। মানে কি বলতো, জমা নিয়ে নিয়েছিল তো, যার ফলে পরীক্ষা দিয়েছে যারা বলেছিল যেরকম ইয়ে করেছিল, সেখান থেকে যারা কালেক্ট করতে পেরেছে তারা একটা ওরকম পিডিএফ বানিয়েছে। তো তুমি ওইখানের কোশ্চেন গুলো দেখে একটা আন্দাজ করতে পারবে যে কিরকম কোশ্চেন আসবে। এটা মনে রাখবে, এটা টিচিং এর পরীক্ষা। এটা তোমার ইউপিএসসি হচ্ছে না বা ডব্লিউবিসিএস হচ্ছে না যে খুব হাই যাবে। প্রিলির কোশ্চেনের লেভেল বিশাল হাই কিছু যাবে না, নর্মাল জিনিস থাকবে। যেমন ওখানে দেখছিলাম একটা, যে ইতিহাস থেকেও না এমন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি এমনি বলে দিতে পারবে, তোমার বিশেষ কিছু পড়ার দরকার পড়বে না। ঠিক আছে, তারপরে অমনি মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, একদম তোমাকে সেই লেভেলে পড়তে হবে আর কি, যে কিরকম কিরকম কোশ্চেন আসতে পারে, বা একদম খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। আর যে ম্যাথের কোশ্চেনে কি পড়েছিল সেটা ওইখানে পাওয়া যায়নি, কিন্তু কোন জায়গার থেকে কটা পড়েছিল সেরকম একটা যারা পরীক্ষা দিয়ে এসছে বলতে পেরেছে। যেমন সুদ কষার থেকে, শতকরার থেকে, এই চ্যাপ্টার গুলো তো করতে হবে। ঠিক আছে, এরকম কিছু আছে। আর আর যেটা ব্যাপার, হ্যাঁ, ওটা প্রথম পার্টের কথা বললাম, 150 নম্বরের ওরকম ছিল। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু ওটা হতে পারে। এবারে দেখো, আমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি, ওদের কাট অফ যেটা দেখলাম, ওদের তোমার 50% ছিল জেনারেলের ক্ষেত্রে কাট অফ। 50% নয়, সরি, 40%। 40% না, 40%? 40%ই ছিল না। হ্যাঁ হ্যাঁ, 40%। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি 40%। 150-র মধ্যে 50 পেলেই জেনারেলের ছেলেরা ক্লিয়ার করে দিতে পারবে প্রিলিটা, এরকম ছিল। সেটাই এসসি এসটি দের ক্ষেত্রে ছিল 45। 150-র মধ্যে 50, কিন্তু ভাবো আমাদের ক্ষেত্রে এটা যাবে না, কারণ আমাদের ক্যান্ডিডেট বেশি আছে। যার ফলে 150-র মধ্যে কম করে ধরা 70 থেকে 80 কাট অফ যাবে, এর বেশি যাবে না। খুব বেশি হলে এটা হতে পারে, আর তার থেকে বেশি হলে হয়তো 90, তার বেশি যাবে না কোনো জায়গাতে।
কারণ সিটেটের মতো পরীক্ষা, সেখানে 150-তে 90 কাট অফ থাকে। সেখানে স্টেটের পরীক্ষাতে অত কাট অফ মানে তার বেশি যাবে না, খুব বেশি হলে 90 কাট অফ যেতে পারে, 60%। আর এটা গেলো প্রিলির গল্প। তাহলে প্রিলি নিয়ে বললাম, কোশ্চেন পেপার তোমরা ওখান থেকে দেখে একটা আইডিয়া করতে পারবে। আর টেলিগ্রামে বিভিন্ন দেখবে গ্রুপ আছে বা বিভিন্ন রকম টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে দেখবে ওরকম কুইজ পোলের মাধ্যমে প্রোভাইড করে। তো তোমরা ওরকম ওগুলোতে জয়েন হয়ে যাবে, ঢুকে যাবে। তোমরা চাইলে আমি আমি কিছু জায়গা ফলো করি, সেগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সবাই টেলিগ্রামটা ইউজ করবে, বুঝলে? টেলিগ্রামে প্রচুর সুবিধা আছে, ওখানে অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক ভালো ভালো গ্রুপ আছে, যেখানে ওরকম কুইজ দেয়, পোল দেয়। তাহলে পোলের মাধ্যমে কি হলো, তুমি ঠিক করলেই দেখবে একবার সেই তোমার উত্তরটা ঠিক হলে সবুজ হয়ে যাবে, দিয়ে চারদিক থেকে সেই কনগ্রাচুলেশনের মতো ওই সেই মালা ফুলের মতো একটা সাইন আসবে, তোমার ভালো লাগবে। ওরকম ওরকম করে তুমি নিজের কনফিডেন্স বাড়াতে পারো। তো কি হবে, প্রিলিটা তো পুরো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, যার ফলে এমসিকিউ এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে না। কেউ যদি আবার তুক্কা মারতে পারো আরো ভালো, কিছু কিছু জায়গায় হলো তুক্কা মেরে দিলে, যতটা সঠিক করার করে দিলে, তারপর বাকি জায়গায় কিছুটা তুক্কা মেরে দিলে, তাহলে তোমার স্কোরটা তো কিছুটা বেড়ে গেল। আর এটা একটা ব্যাপার। আর যেটা ব্যাপার, যে সেকেন্ড যে স্টেজটা ছিল মেন্সের ক্ষেত্রে, ওদের অলচিকি ভাষা ছিল, বাংলার পরিবর্তে ওদের অলচিকি ভাষা বা সান্তালি ভাষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি। ইংরাজিতে 50 নম্বর বলা ছিল রাইটিং হবে, কিন্তু রাইটিং এর পরিবর্তে ওখানে দিয়েছিল তোমার ইংলিশ গ্রামার 25x2, 25টা প্রশ্ন ছিল 2 নম্বরের। গ্রামার্স অ্যান্ড ভোকাবুলারির থেকে প্রশ্ন ছিল, 25টা কোশ্চেন ছিল 2 নম্বর করে। তো ওখানে ওরকম দিয়েছে। তো কি ব্যাপারটা দেখো, এবারে তুমি এখান থেকে কি কনক্লুশন আনতে পারো? তুমি ডেসক্রিপটিভে ইংরেজি রাইটিং এর প্রিপারেশন নেবে, নাকি ইয়ের প্রিপারেশন নেবে, কি বলে, গ্রামারের প্রিপারেশন নেবে বা ভোকাবুলারির নেবে? তো দুটো জিনিস হতে পারে, যে কিছুটা হয়তো গ্রামার দিয়ে দিল, কিছুটা হয়তো রাইটিং দিয়ে দিল। তার জন্য আমাদের সেফ যাওয়ার জন্য কি করতে হবে, গ্রামার অ্যান্ড রাইটিং মোটামুটি করতে হবে। এবারে কি রাইটিংটা কি আমরা বিশাল কিছু করব? ইউপিএসসি নয় তো এটা। এখানে রাইটিং হলে কি হবে, স্কুল রিলেটেড রাইটিং, হয়তো তোমার দিল নিউজ পেপার রাইটিং, ঠিক আছে, মানে রিপোর্ট রাইটিং যেটাকে বলি আমরা। তারপরে ধরো লেটার রাইটিং, যেগুলো স্কুলে দরকার পড়ে, স্কুল রিলেটেড, ঠিক আছে। মানে একটা টিচারকে ইভ্যালুয়েট করছে, এটা একটা দিক কিন্তু ভালো, যে সে এত বড় একজন টিচার, সে একটা যদি মিনিমাম লেটার না লিখতে পারে, স্কুলের কোনো কাজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন না লিখতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তো না। যেই কারণে এটা এই আবার এই স্টেপটা থাকতেও পারে, না থাকতেও পারে, এটাও একটা প্রশ্ন আসছে যে সেকেন্ড স্টেজটার কথা। কারণ সেন্ট্রালের যে নির্দেশিকা আছে, সেখানেতে একটা টিচারকে ইভ্যালুয়েট করার জন্য দুটো জিনিস প্রয়োজন পড়ে। একটা তার প্রিলিমিনারি, যেটা এরা বলছে মানে একটা টিচার্স এলিজিবিলিটি টেস্ট, টেট। আর একটা হচ্ছে তোমার সাবজেক্ট, তার সাবজেক্টে কিরকম নলেজ আছে। কারণ দেখো সেই একই গল্প, যদি সাবজেক্টটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়, প্রিলিটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়, তাহলে সেই ক্ষেত্রে খাতাটা চেক করা কোনো ব্যাপার নয়। কিন্তু যদি ডেসক্রিপটিভে বাংলা ইংরেজি করে, তাহলে সেই একই প্রবলেম, এত এত ছেলে ডেসক্রিপটিভে লিখবে, তাদের খাতা ইভ্যালুয়েট করা কষ্টকর। তো যার ফলে ওটার একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ওই স্টেজটার ক্ষেত্রে। কিন্তু প্রথম দুটো কিন্তু থাকবেই। এরপর থেকে যা নিয়ম আসছে, এবার থেকে একটা ছেলে শুধুমাত্র সাবজেক্ট পড়ে চাকরি পেতে পারে না, মানে সেন্ট্রালের নির্দেশিকাই তাই, যে তুমি টিচার্স এলিজিবিলিটি টেস্ট দাও, সেটা দিয়ে বোঝাও তুমি টিচার হওয়ার যোগ্য কিনা, তারপরে তুমি সাবজেক্ট ফেস করো। কেভিএস, এনভিএস, যত সেন্ট্রালের পরীক্ষা হয়, সব জায়গাতেই কিন্তু যে পরীক্ষাটা থাকে, ধরো 150 মার্কসের পরীক্ষা হচ্ছে ওইখানেতে, তার মধ্যে 80 নম্বর তোমার সাবজেক্ট থেকে থাকবে। ওখানেতে তোমার 11-12 এর উপরে থাকে, একদম এইচএস এর উপরে কোশ্চেন থাকে, ঠিক আছে, এইচএস লেভেলের কোশ্চেন থাকে। আর সাবজেক্টটা আর 70 নম্বরটা খিচুড়ি থাকে। কিছুটা তোমার সেন্ট্রালে যেহেতু হিন্দি থাকে, হিন্দি হয়তো 10 মার্কস, ইংলিশ 10 মার্কস, তারপরে জিকে এইসব থাকে, রিজনিং কিছুটা থাকে 10 মার্কসের। তো ব্যাপারটা কি বলতো, তো যেহেতু ওইখানে ওরকম, তাই এখন থেকে সব জায়গাতেই ওই ব্যাপারটা থেকে যাবে। তো প্রিলি আর সাবজেক্ট তোমাকে কিন্তু এবার থেকে ফেস করতেই হবে। এবারে সেই সেকেন্ড স্টেজটা আছে, ওটা হতেও পারে না হতেও পারে, কিন্তু তবুও আমাদেরকে কাজ করতে হবে কিছু অল্প স্বল্প। আর থার্ড স্টেজ যেটা, সেটা সাবজেক্ট। সেটা নিয়ে তো বহুত দিন ধরে বহু সবাই চর্চা করছে, বা মানে সাবজেক্টটা নিয়ে আমরা অনেকদিন ধরে ঘর সংসার করেছি, তাই ওখানে আমাদের অতটা অসুবিধা হবে না। অসুবিধা হবে যেটা, সেটা হচ্ছে তোমার প্রিলিয়ার মেন্সের ক্ষেত্রে। আবার একটা ব্যাপার, যে প্রিলিয়ার মেন্সের ক্ষেত্রে যে কম্পিটিশনটা হবে, সেটা মনে রাখবে, সেটা আমাদের সাবজেক্টের মধ্যে হবে। কারণ আমাদের সাবজেক্টের যে সিটগুলো আছে, ওগুলো ফিল আপ করতে হবে, যার ফলে সিটগুলো ভর্তি করতে হবে, তাই কাট অফটা খুব বেশি হাইও যাবে না, ঠিক আছে, একটা মডারেট কাট অফ থাকবে।
যেটা ক্র্যাক করা যায় সেরকম কাট অফ দেবে, কারণ ওদেরকে তো সিটগুলো ভর্তি করতে হবে, এত বছর পরীক্ষা হয়নি, মানে ভালো ভ্যাকেন্সি বেরোবে যখন পরীক্ষা হবে। আর যেটা ব্যাপার, এই ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, এবারে কারো কিছু প্রশ্ন আচ্ছা থাকলে স্যার, বলো। হুম। স্যার একটা একটা কথা বলি। ওই হুম। এখানে যদি পিডি নাম্বার যদি অ্যাড হয়, আর হুম। মানে বাংলা ইংলিশের নাম্বার যদি অ্যাড হয়, তাহলে এখানে কিন্তু সাবজেক্টের থেকে মানে ওই দিকের নাম্বারটাই বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার একটা ব্যাপার দেখো, আমি একটা কথা বলছি এইখানে, এখানে তোমার পয়েন্টটা ভালো পয়েন্ট, যে যদি একটা ছেলে, আমি কথার কথা বলছি যে অনেকেই গ্রাজুয়েশনের পরে বা এমএসসির পরে অনেকেই সাবজেক্ট ছেড়ে দেয় দিয়ে কম্পিটিটিভ পড়তে থাকে, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যকই কিন্তু মানে অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ ব্যাপারটা অ্যাকচুয়ালি কোথায় লাগে, যারা ডব্লিউবিসিএস বা ইউপিএসসি দেয় সেখানে বেশি ইয়ে হয়। আর যেটা ইয়েতে ওইটাই হলো বলছিলাম, ওই আইসিডিএস ওইটাই এর স্যার ক্ষেত্রে, বলছিলাম। হ্যাঁ আমি ওটাই কথাটা বলছি, শোনো তোমার কথাটা আমি বলছি, যে তাহলে কি অনেক ছেলে যারা কম্পিটিটিভ পড়ছে, যার ফলে ওই প্রিলির পরীক্ষাটা মোটামুটি কম বেশি সবাই একই টাইপ দেবে, ঠিক আছে। প্রিলির পরীক্ষাটা, হ্যাঁ সরি, প্রিলির পরীক্ষাটা হয়তো একটু হেরফের হতে পারে, যারা কম্পিটিটিভ তারা হয়তো জিকেটা একটু ভালো করলো বা যাই হোক করলো, এবং যে দ্বিতীয় স্টেজটা হবে সেটা কিন্তু ওভারঅল একই পরীক্ষা দেবে। কারণ যেহেতু খুব বেশি ছেলে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় না, তো তুমিও যেমন বাংলা ইংরেজি রাইটিং লিখবে, আমিও খুব বেশি হলে সেরকমই লিখবো, খুব বিশাল কিছু লিখতে পারবো না। একটা ম্যাথের ছেলে বাংলা ইংরেজি রাইটিং সে যদি না ওইসব ডেসক্রিপটিভের প্রিপারেশন নেয় কোনো কালে, তার ক্ষেত্রে ওইটা কিন্তু একই রকম হবে, খুব বেশি হেরফের হবে না। তো যার ফলে ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে ওটাই দাঁড়িয়ে গেল, যে সাবজেক্ট আর প্রিলির উপরে গুরুত্বটা বেশি, তাই না। এবারে দেখো, সবকিছুই ঠিকঠাক হলো, একটা ছেলে সে মেন্সটা কোনো রকমে মানে মোটামুটি দিল, যেমন সবাই দিচ্ছে সেও দিল, প্রিলিটা সে দিল, যেমন দিল দিল, আমিও ভালো দিলাম তুমিও প্রিলিটা ভালো দিলে, পার্থক্যটা হয়ে গেল সাবজেক্টে। একটা কথা মনে রাখবে, লাস্টে কিন্তু সাবজেক্টটাই তোমাকে বাঁচাবে, কারণ ওইখানে যেমনই যাই হোক না কেন, সাবজেক্টের ক্ষেত্রে যদি কেউ পিছিয়ে যায়, আর ওখানে পরীক্ষা দেখো, একটা একটা কথার কথা বলছি, কেউ কম্পিটিটিভ পড়ুক নাই পড়ুক, ওখানে যেই জেনারেল ম্যাথটা থাকবে, যেই জেনারেল ইংলিশ যেই লেভেলের থাকবে, ওটা কিন্তু একটু প্রিপারেশন যদি কেউ নেয়, তাহলে কিন্তু সে ওই জায়গাটাতে তোমাকেও টেক্কা দিতে পারে। তো যার ফলে তোমার কম্পিটিশনটা লাস্টে কিন্তু সাবজেক্ট ভার্সেস সাবজেক্টই হচ্ছে। ওই 100 সাবজেক্টের মধ্যে যে এগিয়ে গেল, সেই কিন্তু অনেকটা এগিয়ে যাবে, কারণ যেই প্যাটার্নে পরীক্ষাটা হচ্ছে বা যেরকম সিলেবাস আছে, আমরা দেখে ভাবছি প্রচুর কিছু আছে, কিন্তু সেটা যদি একটু কাটছাট করে নিই, একটু স্ট্র্যাটেজি বানিয়ে পড়ি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষাটা ক্র্যাক করা খুব একটা কঠিন ব্যাপার নয়। কেউ যদি একটু রেগুলারিটি মেনটেন করে, যে আমি রোজ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সরি, জিকে, ইংলিশ, ম্যাথ আমি এই টাইম ধরে করব, দিনের মাথায় ভাগ করে নিল, এই টাইমে জিকে পড়বো, এই টাইমে, তোমার বিশেষ কিছু দরকার নেই, তুমি জিকে পড়ো দিনে 0.5 ঘন্টা, জেনারেল ম্যাথটা একটু বেশি করো। আর ম্যাথের ছেলেদের ম্যাথ এমনিতে একটা কনসেপ্ট আছে, এটা কিন্তু একটা আমাদের অ্যাডভান্টেজ, ম্যাথের ছেলেদের ক্ষেত্রে জেনারেল ম্যাথটা অনেকটাই সুবিধে হয়ে যাবে, ঠিক আছে। আর ইংলিশটা, ইংলিশটাও কম বেশি মোটামুটি সবাই পারে এখন, আর এখানে ইংলিশ অত হাইফাই ইংলিশ থাকবে না, অত ডিপ নয়। তো ওইটার জন্যই যতক্ষণ না এখন কিছু হচ্ছে, তোমাদেরকে একটা মোটামুটি কাজ করতে হবে। এবারে বিভিন্ন ইউটিউব চ্যানেলও দেখতে পাবে যেখানে তোমাদের এরকম এসএলএসটির জন্য ইয়ে করাচ্ছে, মক টেস্ট করায় বা এমনি ক্লাস দেয় এসএলএসটির জন্য, প্রিলির জন্য। তো তোমরা ওইগুলো ফলো করবে, সার্চ করবে ইউটিউবে, অনেক ভালো ভালো চ্যানেল আছে ওরকম, তারা করায় কিন্তু। যার ফলে তোমাকে একটা নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে, ওরকম একদিন এই বইটা, একদিন ওই বইটা, একদিন লুসেন্ট থেকে জিকে পড়লাম, একদিন নিতিন সিংহানিয়া থেকে জিকে পড়লাম, ওরকম করলে হবে না, যে আমি এই বইটার থেকেই পড়বো, আমি ওই বইটার থেকেই পড়বো, জেনারেল ম্যাথ আমি এই বই থেকেই করবো, ওই বই থেকেই করবো, এরকম করো, তাহলে দেখবে তোমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। আর সাবজেক্ট কিন্তু তোমাকে বাঁচাবে, এইটা এইটা কিন্তু মিলিয়ে নেবে, দেখবে লাস্টে কিন্তু সাবজেক্টে আমাদেরকে বাঁচাবে। তো সাবজেক্টটা ভালো করে করো, কারণ সাবজেক্টে দেখো, যেহেতু টিচারটা তুমি সাবজেক্টের হচ্ছ, তাহলে সাবজেক্টের কিন্তু কাট অফটা একটু হাই হওয়ার চান্স থাকতে পারে, আমি বলছি থাকতে পারে, না হতেও পারে, আবার হতেও পারে, ঠিক আছে। বিশেষ করে 11-12-এর সিটটা কম থাকে, আগের বারেও কম ছিল, 11-12-এর সিট 9-10-এর থেকে সবসময় কম থাকে, 9-10-এর সিট প্রচুর থাকে। 9-10 আগের বারে মোটামুটি তোমার কত ছিল, ওই 2,500 ওরকম কাছাকাছি ছিল বোধহয়, আর সেখানে 11-12-এর ক্ষেত্রে তোমার 159 না এরকম টাইপের ছিল, ঠিক আছে। আর 11-12-এর ক্ষেত্রে আগের বারে কাট অফ গিয়েছিল
55-র মধ্যে মোটামুটি তোমার জেনারেলের ক্ষেত্রে গিয়েছিল 44-45 11-12 এর ক্ষেত্রে। সেটাই 9-10 এর ক্ষেত্রে ছিল 55-র মধ্যে 27 জেনারেলের ক্ষেত্রে। এবারে ওইটাই আস্তে আস্তে বুঝতে পারছো, ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি, মোটামুটি 55-র মধ্যে এসসি এসটি ওই সবই গিয়ে লাস্টে কোথায় ঠেকবে, ওইটা হচ্ছে তোমার মোটামুটি ধরো 20-25-এ গিয়ে হয়তো এসসি এসটিতে আর একটু কম, হয়তো 20-র কাছাকাছি বা ওরকম। আমি জেনারেলটা শুনেছি ঠিক করে, জেনারেলটা 27-এর কাছাকাছি ছিল 9-10-এর ক্ষেত্রে, আর 11-12-এর ক্ষেত্রে ওরকম ছিল। মানে 11-12-এর কাট অফটা একটু হাই যাবে। আর 11-12-এর কোশ্চেনটা আগের বারে 9-10-এর থেকে অনেক সোজা ছিল, যেই কারণে কাট অফটা, হ্যাঁ কাট অফটা ব্যাপারটা কি দেখো, কোশ্চেন যদি কঠিন হয় কাট অফ কম হবে, কোশ্চেন ইজি হলে কাট অফ বেশি হবে। কারণ ইজি কোশ্চেনে সবাই উত্তর করতে পারবে, তো তো সেটাকে আটকানোর জন্য কাট অফটা হাই করবে। আবার ইজি কোশ্চেন অনেক ছেলে আনন্দে আত্মহারা হয়ে ভুল করে দেয়, এই পেয়ে গেছি আনন্দে ঘটিহারা হয়ে গেল, জানা কোশ্চেন ভুল করে চলে এলো। ঠিক আছে, তো কেয়ারফুলি করতে হবে কাজগুলো। স্যার আর একটা কারো কি বলি, প্রশ্ন ওই যে আছে? আপনি যে হুম আর যে বললেন স্যার যে এমসিকিউ এর ব্যাপারটা, এমসিকিউ হবে না হুম ডেসক্রিপটিভ হবে। মনে করেন এই যে যেগুলো নাকি ডাব্লিউবিসিএস বা রাজ্যের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাগুলো হয়, ওগুলোর যে ডেসক্রিপটিভ গুলো হয়, ওগুলোর যে হ্যাঁ মানে ক্যান্ডিডেট থাকে, এইটার ক্যান্ডিডেট থেকে কিন্তু ওইটার ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, কারণ এখানে যারা বিএড করছে তারাই অ্যাপ্লাই করতে পারছি। আর ওইখানে প্লাস সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ ভাগ হয়ে যাচ্ছে সমস্ত পার্টে। আর ওইখানে হুম হচ্ছে সমস্ত সবাই এলিজিবল, সবাই দিতে হুম পারছে। হুম কিন্তু ওইসব ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ পেপার গুলো ইংলিশ বাংলা তো সবার ক্ষেত্রেই আছে, বরং আরো মিসলেনিয়াস হুম আরো বেশি, জিকেটাও মানে ডেসক্রিপটিভ, জিকেও ডেসক্রিপটিভ দিতে হয়, ম্যাথও ডেসক্রিপটিভ দিতে হয় মিসলেনিয়াস এর হুম ক্ষেত্রে। হুম ওইসব ক্ষেত্রে কিন্তু মানে ডেসক্রিপটিভ হলেও এতগুলা ক্যান্ডিডেটের হলেও খাতা কিন্তু ওইভাবেই দেখে। তো সুতরাং মানে আপনি যে বললেন যে এমসিকিউ মানে এত ক্যান্ডিডেট বেশি হওয়ার জন্য এমসিকিউ হওয়ার চান্স, কিন্তু পিএসসি কিন্তু ক্যান্ডিডেট বেশি হলেও ডেসক্রিপটিভ দিয়েও কিন্তু পরীক্ষা নিচ্ছে, এখনো নিচ্ছে। এবারে এবার ব্যাপারটা ডাব্লিউবিসিএস দেখো, এর ডাব্লিউবিসিএস এর পিএসসির ক্ষেত্রে সাবজেক্ট। যেই সিস্টেমটা আছে, আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অতটাও যদি ভালো না হয়। আমরা তো এদের সার্ভিস দেখেছি এরা কিরকম সার্ভিস দেয়, যার ফলে সেই ক্ষেত্রে ওটা একটা আন্দাজ করা হচ্ছে আর কি, ঠিক আছে, আর কিছু নয়। এটা একটা জাস্ট আন্দাজ, হয়তো হতেও পারে সাবজেক্ট ডেসক্রিপটিভ হতেও পারে, আবার এমসিকিউ হতে পারে। আবার কি ব্যাপারটা বলতো, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো এমসিকিউ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ডেসক্রিপটিভ, সেটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতে পারে। কারণ কিছু সাবজেক্টের আছে যেখানে হয়তো এমসিকিউ দিয়ে করলে সেই হয়তো সেই সাবজেক্টটা ঠিকঠাক মতো ইভ্যালুয়েশনটা হলো না, সেই ক্ষেত্রে হয়তো ইয়ে করতে পারে। ধরো বাংলা ইংরেজি, যারা বাংলা ইংরেজি পরীক্ষা দেবে, তাদের যদি এমসিকিউ পরীক্ষা হয়, তাদের কি সেটা জাস্টিফাইড হলো? মানে একটা বাংলার ছেলে, সে যখন সাবজেক্টের টিচার হবে, তাকে বাংলা, সে ঠিকঠাক তার ভাষা জ্ঞান কিরকম বা, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা নয়। অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিসে ইভালুয়েট করা যায় একটা ছেলেকে, এমসিকিউ এর মাধ্যমে একটা ছেলের দক্ষতা যাচাই করা যায়, আর সেটা ডেসক্রিপটিভ এর মাধ্যমেও করা যায়। তো সাবজেক্টের আমাদের ক্ষেত্রে যেটা, আমাদের কিন্তু দুটোরই চান্স 50-50, ওটাই বললাম তো, সেটা ওদের ম্যানেজমেন্টের উপরে নির্ভর করছে। আর যা প্যাটার্নের কথা বলেছে এটা আর চেঞ্জ হবে না, এই প্যাটার্নেই পরীক্ষা হবে। যেহেতু সরকার পাল্টায়নি আর কেন্দ্র থেকে এখনো কোনো নতুন নির্দেশিকা জারি হয়নি, তো ওই গেজেটেই পরীক্ষা হবে, এ নিয়ে ভাববার কোনো হ্যাঁ কারণ স্যার, নেই। অনেকে এখনো জিজ্ঞেস এটা করছে। হুম এটা এটা স্যার অনেকদিন আগে একদিন কর্মসংস্থান পেপারে দিয়েছিল, সান্তালি মিডিয়ামের আগেই একদিন দিয়েছিল বড় করে কিরকম এইভাবেই যে পরীক্ষাটা হবে, আর ওইভাবেই একদম। হয়েছে। আর আর একটা জিনিস দেখো, অনেকেই কিন্তু এখনো বলছে যে যে আহ, আপনি কি প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, বা মানে প্রিলি কি হতে পারে, বা এই হতে পারে কি সেই হতে পারে। আর কিছু হতে পারে ভেবে লাভ নেই, তুমি ধরে নাও ওটাই হবে, ওর বাইরে আর কিছু চেঞ্জ হবে না। তোমাকে এবার এখন আদা জল খেয়ে লেগে পড়তে হবে, আর কিছু উপায় নেই। ঠিক আছে, কারণ আর একটা জিনিস যেটা ব্যাপার, যে সাবজেক্টের টাচে কিন্তু অনেকেই নেই। ঠিক আছে, যার ফলে যারা সাবজেক্টটা একটু ভালো করে না করতে পারবে, তারা কিন্তু আলটিমেটলি ফেসেই যাবে, ওই দুটো জিনিস তাদেরকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, কারণ ওই দুটো জিনিস কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে জাস্ট টেস্ট করবে। হয়তো হতেও পারে যে ওই দুটো জিনিস অ্যাড হয়তো হলো না, নির্দিষ্ট কিছু কাট অফ দিল, সেটা তুমি ক্লিয়ার করলে, ঠিক আছে, লাস্টে তোমাকে হয়তো মানে ওটা ক্লিয়ার করে সাবজেক্টের ভিত্তিতে তোমাকে যাচাইটা করলো লাস্টে, তাই না? আর যাই হোক না কেন, সাবজেক্টের নাম্বার তো যোগ হবেই, ওগুলোতে তুমি যেমনই পরীক্ষা দাও ওই কাট অফটা ক্লিয়ার করতে পারবে, মোটামুটি সেরকমই কাট অফ থাকবে তোমার ক্লিয়ার করার মতো। হুম সাবজেক্টের খাতাটা মেইনলি ভালো করে ওইটাই। ইভ্যালুয়েট হবে। এবারে দেখো কিন্তু একটা কথা,
হুম। কিন্তু স্যার বলছি যে প্রিলিমিনারি প্রথমে যেগুলা দিয়েছে যে আগেরটা নামটা কিন্তু বলছে প্রিলিমিনারি, বলেনি কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট। তাহলে কি মানে না না তার না মানে না না কাট অফ তুমি নিবে, তার মানে কাট অফ রাখবে একটা। গেজেট দেখো, গেজেটটা তুমি ভালো করে দেখবে। গেজেট অনুযায়ী যেইটা তোমার টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারিতে, ওইটার নামটা পাল্টেছে যাতে দুটো একরকম না হয়ে যায়। প্রিলিমিনারি টেস্ট হ্যাঁ নাম স্যার ওইটাই দিয়েছে 9, বলছি। 10, 11, 12 সেকশনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটাই বলছি, নামটা যেহেতু প্রিলিমিনারি দিয়েছে তার মানে টিচার এলিজিবিলিটি টেস্ট না রেখে প্রিলিমিনারি নামটা দিল, তার মানে একটা কাট অফ রাখবে। তা নাহলে এটাতে টিচার এলিজিবিলিটি টেস্টই রাখতে পারতো, কোনো এলিজিবিলিটি টেস্টই রাখতে পারতো না। কিন্তু না, এটা অ্যাকচুয়ালি এলিজিবিলিটি ব্যাপারটা কি একই টেস্ট বলতো, একই এই বোর্ড কন্ট্যাক্ট জিনিস করছে, এক্সামটা তো একই একই জিনিস, বোর্ডে একই লোকই দিয়েছে, ওইটাই ওইটাই টাকা দিয়ে সিলেবাসটাও প্রায় সিলেবাসটাও সিলেবাসটা সেম, মানে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে সংবিধান প্রিলিমিনারি সিলেবাস সেম। হুম। দেখো আমি একটা কথা বলছি, এই সংবিধান এই বাদ যে দিলে দুটো প্রশ্নটা বললে, সিলেবাস মিলিয়ে একই। হ্যাঁ, এইখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু তোমাকে যাচাই করছে, ঠিক আছে, মানে নামটা শুধু পাল্টেছে। প্রিলিমিনারি নাম দিয়েছে, তার মানে আহামরি কিছু ভাববার কিছু নেই। এটাও একটা টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা নামটা পাল্টে ফেলেছে। ওখানে টেট বলেছে কারণ ওখানে যেহেতু চাইল্ড সাইকোলজি ওইগুলো থাকে বিভিন্ন টেটের ক্ষেত্রে, তাই নামটা টেট বলেছে। আর এখানে যেহেতু ওগুলো বাদ দিয়ে অ্যাকচুয়ালি দিয়েছে, আমার সেকশনাল কাট অফ করে মনে হয় টোটাল কাট অফ হবে যত সম্ভব, মানে প্রত্যেক কটায় না না সেকশনাল কাট অফ করে নিল। না 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 না, টোটাল থাকবে, টোটাল। কখনো এইখানে ওর সব থাকে না, ঠিক আছে, এখানে টোটাল 150-র মধ্যে এত পেতে হবে। সেকশনাল কাট অফ এইসব না পরীক্ষায় থাকবে না। হ্যাঁ এরকম না না, হতো সেকশনাল আমার কাট অফ যেটা মানে হচ্ছে মনে হয়। পিটিতে একটা সেকশনাল কাট অফ এত, হ্যাঁ 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 বাংলা হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে অবভিয়াস, সেকশনাল কাট অফ একদম এত, একদম, মানে হচ্ছে এটা ব্যাংকের এটা মতো এটা আর যাবে, কি। একদম মানে এটাই যাবে, এটাই যাবে, ফাইনাল কাট অফ সবগুলা যোগ করেই হবে, কিন্তু প্রত্যেকটা একদম পার্টের একটা আলাদা কাট অফ থাকবে, হ্যাঁ যাতে পরে একদম। সবগুলো যোগ পশ্চাৎ করে হবে, পিছাবে। কারণ সেটা গেজেটেই বলে দিয়েছে আর কি, 300-র মধ্যে ইভ্যালুয়েট হবে আর কি, গেজেটে ওটা এবারে ক্লিয়ার এবারে করা দেখো, আছে। ওই ওই কাট অফটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ওই কাট অফটা যদি ক্লিয়ার করো তাহলে কি হয়ে যাচ্ছে, তোমার খাতাটা ইভ্যালুয়েট হচ্ছে এবং তোমাকে তোমার নামটা ঢুকে যাচ্ছে ওইখানে। কাট অফ ক্লিয়ার মানে কি, দেখো কাট অফ কলকাতা জিনিসটা কি, মানে তুমি ক্লিয়ার করতে পারলে মানে তুমি পাস করে গেলে ব্যাপারটা, তাই না? এখানেও তাই, পরীক্ষা ক্র্যাক করাও যা কাট অফ ক্লিয়ার করা একই ব্যাপার। তোমাকে কাট অফটা ক্লিয়ার করতে হবে, সেই কাট অফটা, কারণ ওটাই তো লিখে এই দিচ্ছে যে তোমাকে কলকাতা এইটা পেতে হবে তো। হুম, তাই না? কলকাতা তাহলে ব্যাপারটা গেজেটটাই কি, কলকাতা একদম গেজেটটাই কি একদম নোটিশে একদম এই নোটিফিকেশন হিসাবে আসবে, মানে ওয়েস্ট বেঙ্গলের যখন একদম। পরীক্ষা হবে আবার হুম হুম, এটাই শোনো একটা কথা ফলো বলছি, হবে? এই এই জিনিসটাতে কোনো ডাউট রাখার কারণ নেই, কারণ ওরা পরীক্ষাটা দিল সান্তালি মিডিয়ামের ক্ষেত্রে, তারা ওই গেজেটে পরীক্ষা দিল। আমাদের ক্ষেত্রে গেজেটটা পাল্টে যাবে কি? ওটা লেখাই আছে ফর অল স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল, কথাটা লেখাই আছে অল স্কুলস, মানে বলা আছে এরপর থেকে যত সমস্ত টিচার রিক্রুটমেন্ট হবে ওই গেজেটে পরীক্ষা হবে। পরিষ্কার করে মানে গেজেটটা দেখবে, গেজেটে আলটিমেটলি আর কোনো আলটিমেটলি ডাউট নেই। সবগুলো পার্টের, হ্যাঁ আলটিমেটলি সবগুলো পার্টেরই সমান গুরুত্ব আছে, কি করেই একদম করতে হবে। গুরুত্ব আছে, গুরুত্ব আছে, কিন্তু ব্যাপারটা কি বলতো, প্রথম দুটো পার্ট কিন্তু কাট অফের উপরে যাবে, আর মানে লাস্ট হ্যাঁ পার্টটার উপরেই মানে অ্যাকচুয়ালি গুরুত্বটা বেশি থাকবে, বুঝতে পারছো তো? আলটিমেটলি। প্রথম দুটো জাস্ট তোমাকে আলটিমেটলি টেস্ট করতে যাবে, ওখানে হাই কাট অফ যাবে না। কারণ তোমার তোমার তো, তুমি তো ম্যাথের টিচার, তুমি তো জিকের টিচার নাও, তাই তোমার ন্যূনতম জিকের জ্ঞান আছে কিনা এটাও জরুরি, কিন্তু এটাও কিন্তু ঠিক। একজন টিচার সে স্কুলে সাবজেক্টটা পড়ালো ঠিক আছে, এবারে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা সে পড়াচ্ছে সেটা যে চিরকাল একই থাকবে, কেউ এসে নতুন কিছু আপডেট করলো কিনা বা ওটাই আছে কিনা, তো তার তো সেগুলো জানা দরকার, মানে তার সে চোখ কান প্রিলির খোলা কাট রাখছে অফটা কিনা কমে চারপাশে। যাবে, হুম। প্রিলির কাট অফটা ওই দিক দিয়ে কমে যাবে, কিন্তু কেউ যদি হ্যাঁ প্রিলিতে অনেক কমবে তো, নাম্বার ক্যারি করে রাখতে পারে হ্যাঁ তাহলে সুবিধা। হ্যাঁ অবভিয়াসলি, ওটাই তো বলছি যে কাট অফের বাইরেও যদি কেউ কিছু করতে পারে সেটা তো ভালো জিনিস, কারণ সেটা পরে তার সুবিধা হবে, তাই না? অবভিয়াসলি প্রথমে কাট অফটা ক্লিয়ার করতে হবে। দেখো কাট অফ ক্লিয়ার করলে কিন্তু তুমি চাকরি স্যার, পাবেই। এবারে স্যার একটা ভ্যারিয়েশনটা হবে কোথায়, কথা তোমার আছে। নামে। হ্যাঁ বলো। স্যার বলছি, হ্যাঁ হ্যাঁ টু বলো বলো। থাউজেন্ড সিক্সটিনে এসএসসি তে 55 কোশ্চেন ছিল আর টাইম ছিল 1 আওয়ার, মানে 60 মিনিট। হ্যাঁ, তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ এখানে যদি 50% এমসিকিউ দেন আর 50% যদি ডেসক্রিপটিভ দেন, তাহলে হুম। টাইমটা 45 দিলে আমার মনে হচ্ছে একটু কম হয়ে যাবে এই 50 কোশ্চেনের না জন্য। না, আমি আমি ইয়েটা বললাম যে 50 যদি এমসিকিউ হতো তখন 45। আমি এখন ওটা না, আসিনি, আমি এখন তো ওই জায়গাটা আসবো আচ্ছা এক্ষুনি, আচ্ছা, না ওটা আমি এখন বলছি বলিনি টু আমি। থাউজেন্ড সিক্সটিনে 55 কোশ্চেন 60 মিনিট হুম ছিল হুম আর কি, 55 কোশ্চেন সিক্সটি হুম হুম, মিনিট হ্যাঁ ওটাই বলছি, ওটার দিকে লক্ষ্য রেখেই বলছি ব্যাপারটা। আচ্ছা, আর কে কি বলছি বলছিলে বেশ? আরেকটা কথা,
আর একটা কথা হ্যাঁ, বলছি, এই সামনের স্যাটারডে কি নেওয়া যাবে নাকি না আরো ডিলে করবো, মানে সামনের স্যাটারডেও দিতে পারি আর কি রাত্রেবেলা? তাহলে দেখো সবাই কি বলছে, সামনে স্যাটারডে দেবে। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে। আমি অ্যাকচুয়ালি সপ্তাহের মাঝামাঝি করতে চাইছি, ঠিক আছে, মানে স্যাটারডেটা হলে এই যে তোমাদের ইয়ে থাকে, আমারও অসুবিধা হবে, তার আগের দিন আমাকে ধরো তাহলে একটু ঠিক আছে, দেখতে হয়। হ্যাঁ, ঠিক আছে, সপ্তাহের তাহলে মাঝে হলে তাহলে হুম, আমি করলে নেক্সট ধরো উইক। কোনো একটা সপ্তাহে মঙ্গল বুধবার করে করব, ঠিক আছে। হয়তো বুধবারই করতে পারি কোনো একটা সপ্তাহে, সেটা পরের সপ্তাহ হতে পারে। বাকিরা কি বলছো? হ্যাঁ, সুমিত কি বলছো বলো। পরের সপ্তাহ বলতে এই সামনে এই সপ্তাহটা যাবে, তার পরের সপ্তাহের বুধবার, তাই তো? না। হ্যাঁ হ্যাঁ, পরের সপ্তাহে বুধবার হবে তো। আর আর পরীক্ষাটা কিভাবে কন্ডাক্ট করবেন, কিভাবে? মানে ওই হোয়াটসঅ্যাপে কোশ্চেন আমি দেবেন সব ওটা বলছি, হ্যাঁ সব বলছি, দাঁড়াও। তার আগে আমাকে বলো, আমি যেগুলো বললাম সেগুলোর বাইরে আর কিছু কোয়ারি থাকার কথা নয়, মানে সব জিনিসটাই বলে দিলাম। ওই নিয়ে আর কোনো কোয়ারি আছে কারণ, এসএলএসটি নতুন ব্যাপার স্যাপার নিয়ে? ঠিক আছে তো, অর্ক ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে আমি আর একটা কথা বলে নিই একটু। আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ হয়ে গেল। এর পরের টপিক আমি যেটা শুরু করব সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিতে চাই। আমি ভাব যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস কোনো একটা করব, মানে রিয়েল অ্যানালিসিস নাম আছে যেটা 11-12 সেকশনের ক্ষেত্রে, ওইটাই 9-10 এর ক্ষেত্রে আলাদাভাবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস হিসাবে লেখা আছে, কিন্তু এখানে একটা জায়গাতেই রিয়েল অ্যানালিসিসের জায়গাতে দুটো এক জায়গায় লিখে দিয়েছে ওরা। তো তোমরা আমাকে বলো যে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস শুরু করব নাকি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস শুরু করলে আমি রিডাকশন ফর্মুলা দিয়ে স্টার্ট করব, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু করলে আমি লিমিট কন্টিনিউটি এসব দিয়ে স্টার্ট করব। তোমরা কোনটি করতে চাও? স্যার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। বাকি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দুটো ভোট, আর হ্যাঁ স্যার, ওইটাই ডিফারেন্স। তিনটে, আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। রিনা কি বলছো? হ্যালো, ক্যালকুলাস বলেছি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হ্যাঁ বলছো? হ্যালো। ওটাই বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ ওটাই বেশি পড়েছে, তাহলে ওটাই হবে। তাহলে আমরা স্যার, স্টার্ট আগে করব লিমিট দিয়ে। ডিফারেন্সিয়ালটা হবে। হুম। আগে ডিফারেন্সিয়ালটা হবে, তারপরে সেটা শেষ হলে ইন্টিগ্রাল হবে। কারণ হ্যাঁ কারণ দেখো, দুটোতেই বেশি আমি যে নম্বর আর টপিক কি। আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষার পারপাসে বেশি, মানে স্কোরিং জায়গা, এবং পরীক্ষার থেকে প্রশ্ন কিন্তু এখান থেকে থাকেই। যখন আগেও পরীক্ষা হয়েছে দেখো, আমি এখন পুরোনো সালের কোশ্চেন কিছু সলিউশন করে দিচ্ছি, ওখানে কিন্তু দেখতে পাবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টর, এগুলো কিন্তু মানে স্কোরিং জায়গা। কেউ যদি বাকি আর কিছু নাও করে কিচ্ছু অসুবিধা নেই, কিছু টপিক ভালো করে যদি কেউ করে যায় তাহলে কিন্তু সে স্কোর করে ফেলতে পারবে। কারণ তোমাকে তো ওখানে 100-100 পেতে হবে না, তুমি তো ওখানে ফার্স্ট হওয়ার জন্য যাচ্ছ না, তোমাকে ক্র্যাক করতে হবে, তোমাকে ওই লিস্টের মধ্যে আসতে হবে, সেটুকুই দরকার তোমার। ঠিক আছে, আর যেটা ব্যাপার, তাহলে লিমিট দিয়ে স্টার্ট করব। হুম, ওই ব্যাপারটা হয়ে গেল। হুম, লিমিট দিয়ে স্টার্ট করব। আর এবারে আজকে পরীক্ষার ব্যাপারটা একটু বলে দিই কি করতে পারি আমরা তাহলে। পরীক্ষাটা আমি তাহলে বললাম নেক্সট বুধবার, টাইম রাখছি, ধরো বললাম 7টার থেকেই বললাম, হয়তো 7টার থেকেই রইলো, হয়তো ভালোই হবে, 7টাই হোক। তাহলে টাইমটা একটু বেশি করা যায় যদি, তাহলে টাইমটা পাওয়া যাবে ওইদিকে। 9টার পরে অনেকের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তো টাইমটা 7টা রাখছি। হ্যাঁ, 50 নম্বরের পরীক্ষা নিতে পারি, 50ই নেবো নাকি, আগে ভাগটা একটু করে নিই আর কি। যে আমি আমি চাইছি এমসিকিউ করতে। এমসিকিউ যদি করতে চাই, ধরো 20টা এমসিকিউ দিলাম, 20টা এমসিকিউ এর জন্য আমার কত টাইম লাগবে? 15 মিনিট। কারণ 55 নম্বরে যদি 60 মিনিট থাকে, তাহলে 20 নম্বরের জন্য কত থাকবে? এটা থাকবে, তাহলে এখানে হচ্ছে মোটামুটি ওই 20 মিনিটের থেকে 20 মিনিটের কাছাকাছি থাকছে। 20 নম্বরের জন্য 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিটই রাখলাম। এটা হচ্ছে এমসিকিউ। আর দেখো, আমি একটা কথা বলে দিই, আমার এই ব্যাচটার উদ্দেশ্য কি,
সাবজেক্টটা কালচারে রাখা, মানে আলটিমেটলি কিন্তু আমি সাবজেক্টটাই চর্চা করছি, আমরা এমসিকিউ ডেসক্রিপটিভ ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার যদি নলেজ ভালো থাকে, যাই প্যাটার্নের পরীক্ষক আমরা কিন্তু উতরে দিতে পারবো, এটা আমাদের টার্গেট। আচ্ছা, 20টা এমসিকিউ থাকলো, ঠিক আছে, ওখানে তো অনেক কটা ভালো ভালো জিনিস তৈরি হয়ে গেল। আমার কাছে কিন্তু 20 মিনিটের পরেও, তার মানে 7টা 20 পর্যন্ত এটা হলো, ঠিক আছে। আচ্ছা, টোটাল টাইম থাকবে এটা, এবারে যে যেরকম ভাগ করবে। নাহলে আমি একটা কাজ করতে পারি, এটার নাম দিচ্ছি পার্ট 1। আমি প্রথমে 20 মিনিট হলো, ঠিক আছে, তারপর আমি 10 মিনিট রাখবো উত্তর আমাকে পাঠানোর জন্য। এই 10 মিনিটের মধ্যে আমাকে সবাই স্ক্যান করে পিডিএফ করে এই এমসিকিউ এর উত্তরগুলো পাঠাবে, ঠিক আছে। মানে এমসিকিউ যেহেতু হচ্ছে, তোমরা শুধু অপশন গুলো লিখে কোন অপশনটা ঠিক, ধরো 1-এর দাগের এইটা, 2-এর দাগের এইটা, এরকম করে করে আমাকে তোমরা একটা পেজে, এটা তো একটা পেজ হবে, এটা 10 মিনিট টাইম দেবো না, থাকলো, কারণ নেটওয়ার্ক ইস্যু হলো, 10 মিনিট রাখলাম। তাহলে 7:30টার থেকে আমি স্টার্ট করব পার্ট টু, ঠিক আছে। 7:30টার থেকে করলাম পার্ট 2। এখানে আমি প্রশ্ন রাখবো, এখানে যেহেতু 20টা হচ্ছে আর খুব বেশি রাখবো না, এখানেতে আমি রাখবো, এখানে রাখলাম হয়তো, কটা রাখা যেতে পারে, 15টা রাখলাম। এখানে 20 × 1 = 20, আর এখানে 15 × 2 = 30 হয়ে গেল। তাহলে 30 নম্বরের যদি আমি ডেসক্রিপটিভ পরীক্ষা নিই, হ্যাঁ, 30 নম্বরে যদি নিই, কত টাইম দেওয়া যেতে পারে? যেহেতু 100 নম্বরের জন্য থাকছিল 3 ঘন্টা, তাহলে 30 নম্বরের জন্য 1 ঘন্টা দেওয়া যেতেই পারে, 1 ঘন্টা। এটা 1 আওয়ার টাইম থাকলো, তার মানে এইটা 8:30টা পর্যন্ত টাইম থাকলো। তারপরে 10 মিনিট থাকবে পিডিএফ পাঠানোর জন্য, ঠিক আছে। তাহলে টোটাল স্যার পরীক্ষা হচ্ছে হ্যালো, 50 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে সাঁওতালি মিডিয়ামের যে 2 মার্কসের এক্সামটা হয়েছিল না, ওটা কত টাইম ছিল? 2 ঘন্টা না 3 ঘন্টা? আমার মনে হয় 2 ঘন্টা ছিল। না, 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 সান্তালি মিডিয়ামের আমি পুরো নোটিশটা দেখেছিলাম, ওদের পরীক্ষার সাবজেক্টের ক্ষেত্রে তোমার টাইম ছিল হচ্ছে যে 3 ঘন্টা। 3 ঘন্টা? 3 ঘন্টা, আচ্ছা হ্যাঁ, দেখো প্রিলির ক্ষেত্রে টাইম ছিল 2.5 ঘন্টা, মেন্সের যে বাংলা আচ্ছা ইংরেজি বা ওদের অলচিকি যা বলেছিল ওখানে ছিল 3 ঘন্টা। 100 নম্বর মানে তিন আচ্ছা ঘন্টা 50-50 100 ছিল, আর এখানেও 3 ঘন্টা ছিল। তো টাইমটা ঠিক আচ্ছা। আছে নিশ্চয়ই, টাইম নিয়ে কোনো প্রবলেম নেই, 30 নম্বরের জন্য 1 ঘন্টা টাইম ঠিকই আছে না? এমসিকিউ একটু টাইমটা বাড়ান না, মানে এমসিকিউটা হলেও তো করতে হবে। না, ওটা হচ্ছে কিন্তু দেখো 20। এমসিকিউ কিন্তু এরকমই টাইম থাকবে না। দেখো তুমি ভাবো, যদি তোমার 100টা এমসিকিউ থাকে, 1.5 ঘন্টা টাইম, কিন্তু মানে 90 মিনিটে তোমাকে 100 নম্বর করতে হবে, আমি তো বেশি দিয়েছি বরং। 90 মিনিট, 100 নম্বরের জন্য 100 মিনিট টাইম হওয়ার কথা ছিল, 10 মিনিট কম। তো হিসেব মতো এখানে হয়তো 15 মিনিট থাকার কথা, কিন্তু আমি তাও 20 মিনিট দিচ্ছি তোমাদের। টাইম ঠিক ম্যানেজমেন্টটাই তো আছে। আসল না, তুমি করতে তো পারবেই, ঠিক আছে। এখন এই টাইম ম্যানেজমেন্টে প্র্যাকটিস করে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, স্পিড বাড়বে, যে তোমার একটা ভয় হুম হুম, থাকবে ঠিক আমাকে এই আছে টাইমের মধ্যে করতে হবে। হলো? ঠিক আছে। এটা হুম। এটা তোমরা স্ক্রিনশট তোলো, খাতায় নোট ডাউন করো, যা খুশি করো, দিয়ে আমাকে পাঠাবে। এটা আমি ভুলে যাবো তো আমি কি বললাম। এটা একজনের দায়িত্ব রইলো, একজন কিন্তু অবশ্যই পাঠাবে, নাহলে আমি কোশ্চেনও সেট করতে পারবো না, আর পরীক্ষাও নিতে পারবো না। এটা কেউ একজন পুরো স্ক্রিনশট তুলে রাখো বা খাতায় নোট ডাউন করে আমাকে ছবি তুলে পাঠাবে। দাদা আপনি আপনি ওই বুধবারের ডেটটা লিখুন না। আমার এটা ডাউট হচ্ছে, হ্যাঁ, এই রবিবার আজকে সোম মঙ্গল বুধ নাকি পরের রবিবারে ক্লাস হ্যাঁ। করানোর পরে বুধ? আজকে কত তারিখ বলো না, আজকে কত তারিখ? আজকে 13 তারিখ সম্ভবত। আজকে 13 তারিখ তো নাকি? হ্যাঁ। 13 তারিখ, তেরো তাহলে তারিখ 13, 14, 15, 16, মানে 23শে জুন। এমনি তো তখন তার মানে শেষ হয়ে যাচ্ছে, তার মানে ওয়ার্ল্ড আরো টেস্ট একটা ক্লাস চ্যাম্পিয়নশিপ শেষ পাবো, হয়ে যাচ্ছে। কি আরো একটা হচ্ছে? ক্লাস পাবো, তারপরে পরীক্ষা, তাই তো? একদম। 18 থেকে 23 তারিখ ঠিক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। সবাই দেখো, কে যেতে দেখো, ইন্ডিয়া না নিউজিল্যান্ড। দেশ যদি ইন্ডিয়া যেতে সেলিব্রেশন করে পরীক্ষা দিতে বসবে, আর যদি হেরে যায় আর কি করা যাবে? হেরে গেলে হেরে যাবে, তখন দুঃখ নিয়ে পরীক্ষা দিতে বসতে হবে, ঠিক আছে। সবাই তো দেখবে, যারা দেখে খেলা টেলা, আমিও তো দেখবো। তো ঠিক আছে, 23 তারিখে রাখা হচ্ছে, অসুবিধা নেই। টাইমটা 23শে জুন। সুপ্রভাত দেখবি তো নাকি? হ্যাঁ রে। সুপ্রভাত। হ্যাঁ রে। হ্যাঁ। তো যাই হোক, তাহলে যাও 23 তারিখে রাখছি এটা। হুম। এই ব্যাপারটা রইলো, আজকে আর কিছু বলার নেই। আর একটা জিনিস, এর মাঝে যদি কারো কোনো ডাউট থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাবে, যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে বা ওইটা বুঝতে অসুবিধা হয়েছে,
ঠিক আছে, আমি বলে দেবো ওখানেতে, গ্রুপেই বলে দেবো। তাহলে আমার পার্সোনালি কেউ পাঠাবে না। কি হবে তাহলে, তোমার যে জিনিসটা ক্লিয়ার হলো, ওইটা যদি আরো কারোর ডাউট থাকে তাহলে সে তো জানতে পারলো না। ওই জন্য সবকিছু ডাউট বা কোনো অঙ্ক পাঠানোর থাকলে সবসময় গ্রুপে পাঠাবে, সেখান থেকে সবাই উপকৃত হবে। তোমার একটা অঙ্ক আমি করে দিলাম, তাহলে সেটা সবাই দেখতে পেয়ে গেল একবারে। ঠিক আছে, আজকাল বিশেষ কিছু বলারও নেই, সবকিছু বলে দিলাম। এবারে বেস্ট অফ লাক তোমাদেরকে। এই পরীক্ষাতে 50-এ দেখা যাক কে কিরকম পাই, সেরকম হয়ে যাবে, একটা মেরিট লিস্ট বানাবো 50-এর মধ্যে। তো এইভাবে আস্তে আস্তে আমরা কাজ করব পরে পরে ভালো করে। দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এত কম ছিল বলে আমরা একসাথে সবটা শেষ হওয়ার পরে পরীক্ষা নিলাম। যেহেতু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এগুলো বড়, তো যার ফলে এখানে আমরা আর পুরোটা শেষ হওয়ার অপেক্ষা করব না। এখানে হয়তো 4টে বা 5টা চ্যাপ্টার শেষ হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, পরীক্ষা নিয়ে নেবো এরকম করে। আমার মেন টার্গেট হচ্ছে মিনিমাম 5-6টা করে চ্যাপ্টার থাকবে, তার উপরে পরীক্ষা হবে। ঠিক আছে, আজকে একটা মডেল সেট দিয়ে দেবো। আজকে বিশেষ কিছু থাকবে না, ওই 3-4টা অঙ্ক থাকবে, খুব বেশি কিছু নেই তো আজকে। ঠিক আছে, তাহলে সবাই লিভ করে যাও। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে লিভ করে যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি লিভ করে যাচ্ছি।